तस्य विद्या भवेत् सर्वगणेशस्य प्रसादतः। इति श्रीनारदपुराणे संकटनाशन गणेश स्तोत्रम् सम्पूर्णम्। নমস্কার, শুভ সন্ধ্যা। অনেকক্ষণ বিলম্ব আমরা করেছি। শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা। অনেকে এখনো ক্লাস জয়েন করেননি, কিন্তু আমরা আর অপেক্ষা করতে পারছি না। আমরা আমাদের ক্লাস শুরু করব, যেহেতু সময় আমাদের হাতে খুবই কম। গণপতিকে প্রণাম করে এবং বাস্তুপুরুষকে নমন করে আমরা আমাদের ক্লাস আজকে শুরু করছি। প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন, ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আজকে আমরা রিভাইজ কিছু করব না, রিভাইজ কিছু দেব না। আজকে আমরা ডাইরেক্ট আজকের চ্যাপ্টারে আসবো। আমরা গতকালকের ক্লাস যেটি আমাদের ছিল, সেখানে আমরা পড়েছি সাউথ ওয়েস্ট নিয়ে, নৈಋত্যিকোণ নিয়ে পড়েছি, অর্থাৎ সম্পর্কের জায়গা নিয়ে পড়েছি। তার আগের দিন আমরা পড়েছিলাম আমাদের ফাইন্যান্স কন্ডিশন ইত্যাদি বিষয় নিয়ে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা সম্পূর্ণ হেলথের ওপরে, অর্থাৎ শারীরিক অবস্থা, অবনতি উন্নতি, এই সমস্ত দিক নিয়ে আমরা আজকে পড়বো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে আমরা ডাইরেক্ট সেইখানে প্রবেশ করবো। আমরা আগের চ্যাপ্টারে রিভাইজের দিকে আজকে যাব না, এলে আমাদের সময়টা নষ্ট হবে। আজকে আমাদের বিষয় হচ্ছে ঈশান কোণ, অর্থাৎ যে দিকটি রয়েছে আমাদের উত্তর এবং পূর্ব, এই দুইয়ের মাঝখানে। যদি আমরা অ্যাঙ্গেল দেখি তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পাবো? আমরা এটাকে পাবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই তো? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা পাবো। তো এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ঈশান কোণ অবস্থান করছে, এই জায়গাটা হচ্ছে জলতত্ত্বেরই একটি জায়গা। এখানে আমরা কোনোভাবে যদি আমাদের এখানে টয়লেট চলে আসে, কারণ আমরা আগে থেকেই জানি যে আমি প্রত্যেক ক্লাসে আলোচনা করছি, 3টে দিকের ক্ষেত্রে কোনো রেমেডি কাজ করে না, ঈশান কোণ তার মধ্যে অন্যতম একটি দিক। এই যে ছবিটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা বাস্তু পুরুষের ছবি। এই ছবিটির মধ্যে দেখুন মাথা যেটি রয়েছে, মাথাটি কোথায় আছে? মাথা যেখানে আছে ওটিকে আমরা ঈশান কোণ বলছি। আর এই শরীরটির মধ্যে দেখুন আমরা 7টি চক্রকে দেখতে পাচ্ছি, এই যে বাস্তুপুরুষের শরীরের মধ্যে রয়েছে। প্রত্যেক মানব শরীরে, প্রত্যেক জীব শরীরে এই 7টি চক্রের অবস্থান থাকে। আর এই ছবিতে আমরা যে যে জায়গায় সেই অবস্থান দেখতে পাচ্ছি, ঠিক সেই সেই জায়গাতেই এর অবস্থান থাকে, এভাবেই রয়েছে। ঠিক গতকালকে যেরকম আমরা বলেছিলাম যে 3টে যে গুণ হয়, সত্য, রজ এবং তম, এই 3 গুণ, এই 3 গুণ কোথায় কোথায় থাকে? সত্যগুণী বা সত্যগুণের অবস্থান মস্তিষ্কে, অর্থাৎ ঈশান কোণে। রজগুণের অবস্থান অগ্নিকোণে, এবং তমগুণের অবস্থান নৈঋত্য কোণে। আমরা তো রজগুণ দিয়ে শুরু করেছিলাম, রজও করেছি, তমও করেছি। আজকে আমরা সত্যের কাহিনী পড়বো, সত্যগুণের কথা পড়বো। এই যে 7টি চক্রকে আমরা দেখতে পাচ্ছি, এই চক্রের বিশাল ভূমিকা রয়েছে, আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কিন্তু আমি সেই ভূমিকার দিকে আজকে অধিক প্রবেশ করব না। এই যে ছবিটিকে আমরা দেখছি, আমাদের আলোচ্য বিষয় ঈশান কোণ, অর্থাৎ বাস্তুপুরুষের মাথা। আর এই শরীরটা যদি দেখতে পাচ্ছি আমরা, যদি এই শরীরটাকে আমরা আমাদের নিজেদের শরীর হিসাবে কল্পনা করি, আর যদি আমরা ভাবি যে আমাদের অবস্থানটা এই রকম ভাবে রয়েছে, আর আমাদের মাথাটাও ঠিক ঈশান কোণে এরকম ভাবে রয়েছে, এবার সেই মাথার মধ্যে আমি কি করলাম? মাথার মধ্যে আমি টয়লেট বা বাথরুম নির্মাণ করে ফেললাম, তাই তো? এর এই যে যখনই আমাদের ঈশান কোণে টয়লেট চলে আসবে, সঙ্গে সঙ্গে আমরা কি পাবো? সিমটম। বা আমি বারবার একটা কথা বলি যে বাস্তু সর্বদা সিমটমে কাজ করে। সিমটম মিলছে কিনা দেখুন, প্রত্যেকটা জিনিস সিমটমেটিক হয়ে থাকে। নর্থ ইস্টে ঈশানে যখনই বাথরুম আসবে, সঙ্গে সঙ্গে বাড়িতে
রোগ হওয়ার একটা প্রবণতা, ছোটখাটো শরীর খারাপ থেকে শুরু হয় প্রথম প্রথম, অর্থাৎ বারবার ডাক্তারের দ্বারস্থ হওয়া এটা লেগেই থাকে। টয়লেট একবার প্রবেশ করা মানেই সেটাকে সরাতেই হবে, নচেত তার কোনো রেমেডি ওখানে কাজ করতে পারে না, কাজ হয়েও না, সম্ভব না সেটা। টয়লেট একবার এখানে চলে আসা মানে প্রথম ছোট বাচ্চা হতে পারে বা বয়স্কও হতে পারে, তাদের দিয়ে আক্রমণটা শুরু হয়। সামান্যভাবে জ্বর, সর্দি, কাশি, ঘন ঘন মাথা থাকা, ঘন ঘন ঠান্ডা লাগা, অ্যালার্জি হওয়া, ছোটখাটো বিষয় থেকে শুরু হয়। ছোটখাটো বিষয় থেকে শুরু হয়ে ধীরে ধীরে এটা বড় কোনো রোগে রূপান্তরিত হয়। তারপর যেহেতু মস্তিষ্কে আসে, মস্তিষ্কে যখন আমরা নোংরা করতে আরম্ভ করি, টয়লেটের থেকে বড় নোংরা জিনিসের কি আছে? সেপটিক ট্যাঙ্কের থেকে বড় নোংরা জিনিসের কি আছে? যখনই আমরা এই জায়গাতে নোংরা করতে আরম্ভ করব, তখন এই নোংরা থেকে আমাদের মস্তিষ্কেও শুদ্ধ চিন্তা আসতে পারবে না, শুভ চিন্তা আসতে পারবে না। আমরা হয়তো কোনো একটা পজিটিভ চিন্তা ভাবনা করতে যাচ্ছি, কিন্তু সেটা করতে গিয়ে তার মধ্যে একটা পজিটিভ চিন্তার জন্য 10টা নেগেটিভ চিন্তা আসবে সর্বপ্রথম। এইটা নর্থ ইস্টের টয়লেটের একটা বিরাট কুফল, বিরাট কুফল। ঈশানে বাথরুম আছে মানে সেই ব্যক্তি শুভ চিন্তা করলেও তার মধ্যে প্রথমে নকারাত্মক চিন্তাই আসবে, অশুভ চিন্তাই আসবে, এটা বাস্তব। তো এই অশুভ চিন্তা করার কারণে সে অনেক সময় ফেলিয়ার হয়ে যায়, এগোতে পারে না। আর বারবার এই নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা ভাবনা আনতে 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 শরীর রোগগ্রস্ত হয়ে পড়ে। কেন না, আমাদের সাবকনসিয়াস মাইন্ড বলে একটা জায়গা আছে যেটাকে ঈশান কোণ দেখায়। আমরা আমাদের মাথার মধ্যে চিন্তা ভাবনায় ঠিক যেরকম যেরকম ভাবনা ভাববো, আমাদের মেন্টালিটি সেরকম তৈরি হবে। আর যেরকম আমাদের মেন্টালিটি তৈরি হবে, বাস্তবেও সেই ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটতে কিন্তু শুরু হবে খুব অল্প দিনের মধ্যেই। অতএব সব খেলাটাই তো মাইন্ডের, পুরো জিনিসটাই সাবকনসিয়াস মাইন্ডের। আর এই সাবকনসিয়াস মাইন্ডটাকেই অদ্ভুতভাবে পুরো বাস্তু দেখে। বাস্তুর গুরুত্ব কোথায়? বাস্তুর এত বেশি, বাস্তুর গুরুত্ব কেন দেওয়া হয়? সেই প্রাচীন কাল থেকে এর গুরুত্ব রয়েছে। কেন? এই জন্য, কারণ বাস্তু আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে। আমরা কি ভাবছি, কি করছি, সমস্তটাকে প্রভাবিত করে। আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে, আমাদের কর্মকে প্রভাবিত করে, আমাদের কর্মের ফলকেও প্রভাবিত করে। যে তিনটে মূল জিনিস আমাদের প্রতিনিয়ত লাগে লক্ষ্যে পৌঁছানোর জন্য। যদি বাই এনি চান্স সেখানে মেন ডোর চলে আসে, বলা হয় যে ঈশান কোণের মেন ডোর ভালো, অসুবিধা হয় না, কিন্তু সবার জন্য প্রযোজ্য না। যার জন্য প্রযোজ্য না বা যার আসে না ঠিকভাবে, ঈশান কোণ যদি একবার, ঈশান কোণে যদি মেন গেট চলে আসে, সারা জীবন ব্যক্তিকে লোনের মধ্যে ঝুলিয়ে রাখে। লোন অর্থাৎ সেটা ব্যাংক লোন হতে পারে, কোনো ধার দেনা হতে পারে, অর্থাৎ তাকে সারা জীবন কোনো না কোনো ভাবে ছোট হোক বড় হোক দেনার মধ্যে ডুবিয়ে রাখা, এটা ঈশান কোণের মেন ডোর করে থাকে, যদি সেটা সুইটেবল না হয়। তারপর কালার একটা বিরাট বড় ব্যাপার। ঈশান কোণের কালার কি, অর্থাৎ যেহেতু জল তত্ত্ব ঈশান কোণে আছে, অতএব আমরা এখানে নীল কালার করতেই পারি। নীল কালারটা এর জন্য বেস্ট, সব থেকে ভালো। আর এখানে কি হতে পারে, বাস্তু দোষ কি হতে পারে? বাস্তু দোষ আর একটা প্রচন্ড রকম বড় প্রভাব আসতে পারে, সেটা কিচেন, রান্নাঘর থেকে। ঈশান কোণে রান্নাঘর এবং কিচেন, এই দুটো পুরো বাস্তুর মধ্যে সব থেকে বড় বাস্তু দোষ। কেন? কারণ দেখুন, রান্নাঘরে কি হয়? রান্না হয়, রান্না করতে গেলে আগুন জ্বালাতে হয়, আগুন সেখানে জ্বলে। দিকটা কিসের দিক? জোনটা কিসের? জল তত্ত্বের, তাই না? তাহলে জল তত্ত্বের ক্ষেত্রে যদি আমি আগুন জ্বালাতে থাকি, এখানে তো আগুনের ক্ষতি হচ্ছে, আর আগুনের ক্ষতি হওয়া মানে ফাইন্যান্স প্রবলেম আসা, এক নাম্বার। দ্বিতীয়ত, সেখানে আগুন জ্বলছে অর্থাৎ মস্তিষ্ক, তো মস্তিষ্কে যদি আগুন জ্বালিয়ে রাখি, মস্তিষ্ক যদি জ্বলতে থাকে, যদি গরম হতে থাকে, তার মেজাজ কি কখনো ঠিক হতে পারে? সম্ভব সেটা? কোনোমতেই সম্ভব নয়, তাই না? তাহলে মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হয়। আমরা সাধারণত কি বলি যে মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, সবসময় ভালো চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু মাথার মধ্যে যদি সবসময় আগুন জ্বলে কারো, সে ভাবনা চিন্তা করবে কিভাবে? আর মাথার মধ্যে আগুন জ্বলা মানে, মাথা সবসময় গরম থাকা মানে, সেখান থেকে তো লিভার প্রবলেম স্টার্ট হয়ে গেল। আর লিভার থেকেই, পেটের প্রবলেম থেকেই তো যাবতীয় প্রবলেম আসে শারীরিকভাবে, সমস্ত রকম প্রবলেম সেখান থেকে উদ্ভব হয়, তাই না? তো এইখানে কিচেন
কখনোই করা উচিত নয়, কখনোই না। অনেক সময় দেখা যায় যে ঈশান কোণে অনেকে বলা হয় যে বসার ঘর করতে, বেডরুম, ডাইনিং রুম করা যেতে পারে বা ড্রয়িং রুম করা যেতে পারে, এটা বলা হয়। তো যখন আমরা বসার ঘরে ঈশানে করছি, অনেকের পছন্দ হয় লাল রং, তো পুরো দেওয়ালটা লাল রং করে দিল। ঠিক এরকম বসার ঘর কিন্তু এটা। তো পুরো দেওয়ালটা যখন আমরা লাল রং করে দিলাম, বসার চেয়ার রয়েছে, সোফা রয়েছে, বাকি সমস্ত কিছুই একদম বাস্তু অস্পিসিয়াস আমরা রেখেছি এখানে, অথচ দেওয়ালের কালার লাল, সেক্ষেত্রে একই প্রবলেম আসবে, কারণ লাল রং অগ্নিকে রিপ্রেজেন্ট করে। তো সেই আমি পরোক্ষভাবে কিচেন না নিয়ে আসলেও পরোক্ষভাবে ইনডাইরেক্টলি কিন্তু আমি এখানে অগ্নিকে নিয়ে চলে আসলাম। তাহলে সেখানেও সেই একই প্রবলেম, বারবার ডাক্তারের দ্বারস্থ হওয়া, এটা একটা বিরাট বড় ইস্যু। হয়তো কোথাও কোনো বাস্তুদোষ প্রবলেম নেই, শরীরও ঠিকঠাক আছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে ছুটতে হলো কেন? কারণ ঈশানের লাল রং। ঈশানে লাল রং যখনই আসবে, ডাক্তার তার কোনোদিনও পিছন ছাড়বে না, সম্ভবই নয় ছাড়াটা। শুধু লাল রং কেন, অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে এরকম যে কোনো জিনিস যদি আমরা ঈশানে রাখি, সেও ঠিক একই ফলই আমাদের দেবে। কারণ মাথা এটা, ব্রেন, আমাদের শরীরের যে রাজধানী, যদি শরীরটাকে আমরা রাজ্য মনে করি, সেই শরীরের রাজধানী রয়েছে আমাদের মস্তিষ্কে, অর্থাৎ পুরো কন্ট্রোল সিস্টেমটা আমাদের মাথা থেকে ওপেন হয়, তাই না? মস্তিষ্ক আমাদেরকে দিয়ে যা যা করায় আমরা তাই করি। আমার বাঁ হাতে একটা মশা কামড়েছে, ডান হাতকে আদেশ দেওয়া হলো মশাটা মারো, তবে ডান হাত উঠলো, তারপরে গিয়ে মশাটাকে মারলো। এই যে পয়েন্টগুলো, এগুলো আদেশটা কে দিচ্ছে, কে করাচ্ছে? এটা আমাদের মস্তিষ্কই কিন্তু করাচ্ছে, আমাদের ব্রেনই করাচ্ছে। আর এই ব্রেনটাকে পুরোপুরি কন্ট্রোল করে ঈশান কোণ, পুরোপুরি কন্ট্রোল করে। ঈশান কোণে যদি আমরা কোনো ছবিও লাগিয়ে রাখি না, কোনো চিত্রও রাখি, সেই চিত্রটা ঠিক যেমন থাকবে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে ঠিক সেরকম ভাবনা আসবে। যদি আমি ঈশান কোণের মধ্যে আমার ফ্যামিলি ফটো লাগিয়ে রেখেছি, পরিবারের সমস্ত একসঙ্গে একটা সুন্দর ছবি লাগিয়ে রেখেছি, অতএব আমার ফ্যামিলির প্রতি একটা টান থাকবে অটোমেটিক। আমার সমস্ত রকম ভাবনা কিন্তু সেই পরিবার সম্বন্ধিত ভাবনা হবে। আমি সেই ঈশান কোণে কোনো একটা ছবি এমন লাগিয়ে রেখেছি যেটা একাকিত্বকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমার মধ্যেও, আমি সবার সঙ্গে থাকলেও আমার মধ্যে একটা একাকিত্ব ভাব কাজ করবে। বারবার মনে হবে আমার একা থাকাই শ্রেয়, একা থাকাই ভালো, কেউ আমার নয়। আবার সেই ঈশান কোণে যখন আমি ডিপ্রেস কোনো ব্যক্তির ছবি লাগিয়ে রাখবো, তখন সেই ডিপ্রেশন আমার মধ্যেও আসবে। আমার কাছে সমস্ত রকম সুখ থাকলেও অটোমেটিক আমি ডিপ্রেশনে চলে যাব। কেন? না, মস্তিষ্কে আমি ডিপ্রেশনের ছবি লাগিয়ে রেখেছি। সেই ঈশান কোণে যখন আমি খুব আনন্দের ছবি লাগিয়ে রাখবো, খুব উৎফুল্লতার ছবি লাগিয়ে রাখবো, কোনো কিছু একটা গোল আমি অ্যাচিভ করতে চাইছি, সেটাকে আমি লাগিয়ে রাখবো, তখন সেই সম্বন্ধিত ভাবনা আমার মধ্যে প্রবেশ করবে, আমার মধ্যে বারবার আসতে থাকবে। আর বারবার যখন কোনো ভাবনা আমার মধ্যে আসতে থাকবে, তখন সেই লক্ষ্যটাকে জয় করা আমার পক্ষে কি খুব কঠিন হবে? কারণ বারবার ভাবনা চিন্তা করতে 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 ওটা আমাদের মধ্যে পুরো সেট হয়ে যায়। আর যখন কোনো জিনিস আমাদের মধ্যে সেট হয়ে যায়, আমাদের রক্তে সেটা মিশে যায়। আর একবার যখন রক্তে মিশে যায়, তখন সেটা জিনে রূপান্তরিত হয়ে যায়। তারপরে আর সেই কাজটা অসম্ভব বলে মনে হয় না। যত কঠিনই হোক, তখন সেটা আমার কাছে অত্যন্ত সহজ হয়ে গেছে। পদ্ধতি কি? না, বারবার ভাবনা চিন্তা করা। বাস্তব কাজ এখানেই করে, বারবার ভাবনা চিন্তা করে আর ভেবে ভেবে সেটাকে নিজের মধ্যে সেট করে নেয়। সেট করার পরেই কিন্তু সে প্রত্যেকটা লক্ষ্যে জয়ী হতে পারে, প্রত্যেকটা কাজে সফল হতে পারে। আজ অব্দি কোনো সফল ব্যক্তির বাড়ির ঈশান কোণ আপনি বাস্তুদোষ দেখতে পাবেন না, পাবেনই না। যদিও পান, তাহলে সে বাস্তুদোষটা নির্মাণ করেছে তার সফলতার পরে, আগে কখনোই না। তো এই ঈশান কোণে, এই মস্তিষ্কের জায়গায় যখনই আমরা টয়লেট নিয়ে আসবো, সেপটিক ট্যাঙ্ক নিয়ে আসবো, লাল কালারের দেওয়াল নিয়ে আসবো বা কিচেন নিয়ে আসবো, তখনই আমাদের মস্তিষ্কে তার প্রভাব পড়বে। আর মস্তিষ্কে প্রভাব পড়ার ফলে বারবার আমাদের ডাক্তারের দ্বারস্থ হতে হবে, বারবার প্রেশার ফল করবে, বারবার সুগার ফল করতে পারে। নার্ভাস প্রবলেম, নার্ভের যে সমস্ত প্রবলেমগুলো হয়, প্যারালাইসিস যেগুলো হয়ে যায় খুব অল্প বয়সেই, সেগুলো ঈশান কোণ থেকে হয়। চোখের প্রবলেম খুব তাড়াতাড়ি চলে এসছে, এটাও নর্থ ইস্ট থেকে আসে, ঈশান কোণ থেকে আসে। সাইনাস বলুন বা মাইগ্রেন বলুন, যা যা মস্তিষ্ক রিলেটেড ছোটখাটো প্রবলেমগুলো হয়, সবটাই কিন্তু ঈশান কোণ থেকেই হয়। ঈশান কোণে আমি প্রচন্ড পরিমাণে একটা ভারী আলমারি চাপিয়ে রেখেছি বহুদিন যাবত। এই ভারী আলমারি যদি ঈশান কোণে আমার প্রপার 45 ডিগ্রিতে রাখা থাকে,
তাহলে জানবেন ওই আলমারিটা রাখার পর যে বাচ্চা বাড়িতে জন্মগ্রহণ করবে অল্প বয়সে তার চোখের প্রবলেম আসবে। এমনও কেস দেখা গেছে যে সেই বাচ্চা পরবর্তীকালে 5-7 বছর বয়স হওয়ার পর একটা চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায়, দেখতে আর পায় না, শুধুমাত্র একটা আলমারির প্রভাবে। বুঝতেই পারি না আমরা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। ডাক্তার অনেক সময় হাত তুলে নেয়, চিকিৎসা করতে পারে না, ফেল হয়ে যায়। অথচ আমরা আমাদের সঙ্গেই সবকিছু আছে, আমাদের সঙ্গেই সমস্ত কিছু ঘটছে, আমরা নিজেরা ঘটাচ্ছি সেগুলোকে, কিন্তু শুধুমাত্র অজ্ঞানতার কারণে, না জানার কারণে বড় বড় সমস্যা ডেকে নিয়ে আসি আমরা। ছোটখাটো প্রবলেম থেকে, ছোটখাটো হেলথ ইস্যুস থেকে বড় বড় রোগ, ক্যান্সার পর্যন্ত ঈশান কোণই কিন্তু তৈরি করে। ক্যান্সার সেল আমাদের প্রত্যেকের শরীরেই আছে, কম বেশি প্রত্যেকেই, কারণ থাকতেই হবে, এটা বডির একটা পার্ট। কিন্তু ওই সেম ঈশান কোণ যেহেতু মস্তিষ্ককে দেখে, তেমনি ইমিউন সিস্টেমকেও তো দেখে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও তো দেখে। আমি বারবার যদি মাথা খারাপ করতে থাকি, মাথায় আগুন চড়াতে থাকি, মাথাকে খারাপ ভাবনা চিন্তা আনতে থাকি মাথার মধ্যে, তাহলে আমার ব্লাডের মধ্যে সেগুলো ঢুকবে, নেগেটিভিটি ব্লাডের মধ্যে প্রবেশ করছে। আর একবার ব্লাডের মধ্যে নেগেটিভিটি প্রবেশ করা মানে অলরেডি আগে থেকে ক্যান্সার সেল তো ব্লাডের মধ্যে আছেই, নেগেটিভিটি আছেই। তাহলে আমার নেগেটিভ চিন্তা ভাবনা আমার ব্লাডের মধ্যে প্রবেশ করে নেগেটিভ যে সেলগুলো থাকে সেই সেলগুলোকে শক্তিশালী করে দেয়, আরো বৃদ্ধি করে দেয়, আরো বাড়িয়ে দেয়। তারপরেই গিয়ে কিন্তু আমাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগাক্রান্ত হতে হয়, রোগের উপরে পড়তে হয়, বিকজ অফ আমাদের চিন্তা ভাবনা। বারবার অসুস্থ হয়ে পড়া, বারবার হাসপাতালে চলে যাওয়া, এখন বেশিরভাগ বাড়িতেই দেখা যায়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো দেখাই যায়, যারা স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে এদের ক্ষেত্রে, ইয়াং জেনারেশন এটা বড্ড বেশি দেখা যাচ্ছে এখন। কোথাও কিছু নেই, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, প্রেশার ফল করে গেল, মাথা ঘুরে গেল, জ্বরে পড়ে গেল, সামান্য রোগ, কিছুই না, সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করতে হবে, ডাক্তার বলে অপারেশন করতে হবে বা আইসিইউতে রাখতে হবে, একটা বড় একটা ইস্যু দিয়ে দিল, সঙ্গে সঙ্গে 1 লাখ টাকা ধাক্কা, 2 লাখ টাকা ধাক্কা হয়ে গেল। দেখা গেল সেখান থেকে আমাদের যা যা আমাদের ফিক্সড ডিপোজিট করছে সেটা একটা বিরাট অঙ্কের অ্যামাউন্ট বেরিয়ে চলে গেল। কেন? কারণটা কি? ঈশান কোণ। যত রকমের হেলথ ইস্যুস আছে, ছোট থেকে বড়, যত রকমের আছে, প্রত্যেকটা ইস্যুর জন্য ঈশান কোণই দায়ী, প্রত্যেকটার জন্য। ঈশান কোণ ওকে যদি থাকে কারোর, তার হেলথ ইস্যুস, বড় বড় হেলথ ইস্যুস তো কখনোই আসতে পারে না, কখনোই আসতে পারে না। ঈশানকে অবশ্যই স্ট্রং রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ বটে। ঈশান কোণ আমরা করবোটা কি তাহলে? আমরা রান্নাঘর করতে পারছি না, আমরা বাথরুম করতে পারছি না, করবোটা কি? ঈশান কোণে ঠাকুর ঘরের জন্য খুব ভালো হয় যদি আমরা মন্দির বানাই ঈশান কোণে, এটা অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয়, সুন্দর মন্দির। তবে হ্যাঁ, শর্ত একটাই, বাঙালিদের মধ্যে একটা প্রবণতা থাকে প্রচন্ড পরিমাণে যে ঈশান কোণে মন্দির মানেই সেখানে লাল কালার রং করা, দেওয়ালের মধ্যে লাল পর্দা টাঙানো, লাল পাতন দেওয়া ইত্যাদি, মানে লাল জিনিসটা তাকে রাখতেই হয় মন্দিরের মধ্যে। কিন্তু আমরা এটা ভুলে যাই যে লাল রজকে ইন্ডিকেট করে, রজগুণকে ইন্ডিকেশন দেয়। আর মন্দিরে যখন আমি লাল 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 করছি, তখন সেটা রজগুণকে ইন্ডিকেশন দিচ্ছে। আর রজগুণ মানে কি? কামনাকে বৃদ্ধি করে। তার মানে আমি কি মন্দিরে সবসময় কামনা করতেই যাব? তা তো নয়। আমি তো সাদাও করতে পারি, যেটা সত্যগুণের প্রতীক। আমি তো নীল রঙও করতে পারি, যেটা আকাশ তত্ত্ব, যে ওটাও সত্যগুণের প্রতীক। নির্গুণ, যেখানে কোনো কামনা বাসনা কাজ করে না, নিষ্কাম কর্ম, নিষ্কাম ভাবনা, সেটাও তো হতে পারে। মন্দিরের প্রকৃত অর্থই তো তাই। মন্দিরের প্রকৃত অর্থ কামনা করা কখনোই নয়। তাহলে সেটা তো আমরা করতেই পারি। যদি আমরা অফ হোয়াইট রং করি ঈশান কোণের মন্দিরে, যদি আমরা সাদা রং করি বা আকাশি কালার করছি হালকা করে, তাহলে এর থেকে বেশি পজিটিভ রেজাল্ট কেউ দিতেই পারে না। ঈশান কোণ না পুরো বাস্তুর মধ্যে যদি বলা যায় যে সব থেকে পজিটিভ ঊর্জা, সকারাত্মক ঊর্জা কোথায় সৃষ্টি হয় পুরো 16 দিকের মধ্যে, উত্তর কিন্তু একটাই আসবে, ঈশান কোণ। ঈশান কোণ ছাড়া সব থেকে বেশি সকারাত্মক ঊর্জা কোথাও সৃষ্টি হতে পারে না, কোথাও না। ঈশান কোণ থেকেই সকারাত্মক ঊর্জা সৃষ্টি হয়। আর এবার ভাবুন, যদি সেই ঈশান কোণে আমি টয়লেট বানিয়ে রাখি,
টয়লেট তো নিজেই নিজের মধ্যে একটা নকারাত্মক ঊর্জা, তাহলে সেই নকারাত্মক ঊর্জাকে আমি সকারাত্মক ঊর্জার জায়গায় বসিয়ে দিলাম। আর অঙ্কে আমরা কি করেছিলাম, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই তো? তাহলে যেখানে নকারাত্মক আর সকারাত্মক ঊর্জা একসঙ্গে থাকে, সেই নকারাত্মক ঊর্জাও কিন্তু সকারাত্মক ঊর্জাকে নিজের মতন বানিয়ে নেয়, অর্থাৎ সকারাত্মকটাও নকারাত্মকে রূপান্তরিত হয়ে যায়। কিচেনটাও তাই করে, রান্নাঘরটাও তাই করে, সেখানে সকারাত্মক ঊর্জা রূপান্তরিত হয়ে যায় নকারাত্মকে, নেগেটিভিটিতে। এই কারণের জন্য কালারেরও প্রচন্ড পরিমাণে গুরুত্ব থাকে, কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কালার এক একটা তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আমরা তো আমাদের যে দেবতা আছে, সেই প্রত্যেক দেবতাকে আমরা প্রায় কম বেশি সবাই চিনি, তাই না? প্রত্যেক দেবতার একটা করে দেখবেন খুব প্রিয় কালার থাকে, তাই না? যদি আমরা গ্রহদের দিকে দেখি একটু মন দিয়ে, গ্রহদেরও কিন্তু প্রিয় কালার থাকে। যেরকম সোম বা চন্দ্র, তার প্রিয় কালার কি? সাদা। কারণ চন্দ্রের কাজ কি? চন্দ্রের কাজ সৌম্যতা প্রদান করা, শুভ্র জ্যোৎস্না, যে জ্যোৎস্না আলো আমরা পাচ্ছি তাতে একটা শান্তি আসে, শীতলতা আসে। আর সূর্যের কালার কি? সূর্যের কালার লাল। কেন? না, সূর্যের তেজের প্রয়োজন, সূর্য তেজ ভালোবাসে, প্রচন্ড পরিমাণে উত্তপ্ততা ভালোবাসে, এই জন্য সূর্যের কালার লাল হয়ে যায়। মঙ্গলও লাল, কেননা মঙ্গলের মধ্যে প্রচন্ড পরিমাণে তেজ আছে, প্রচন্ড ঊর্জা রয়েছে, প্রচন্ড শক্তি রয়েছে, এই জন্য সে লাল, তার মধ্যে সৌম্যতা নেই। বুধের কালার কি? বুধের কালার সবুজ বলা যেতে পারে। সবুজ কি? বায়ু তত্ত্বের প্রতীক, বায়ু অর্থাৎ চঞ্চলতা। বুধের মধ্যে প্রচন্ড চঞ্চলতা কাজ করে, এই জন্য সে চঞ্চল, আর চঞ্চলতা মানেই সেখানে বায়ু তত্ত্ব অর্থাৎ সবুজ কালার চলে আসে। সেটাও একটা গুণের প্রতীক। কোন গুণের প্রতীক? সত্য এবং রজগুণের প্রতীক সবুজ। কিন্তু বৃহস্পতিকে দেখি, বৃহস্পতি হলুদকে রিপ্রেজেন্ট করে। হলুদ কোন কোন তত্ত্বের প্রতীক? হলুদও তাই, হলুদ সত্যের প্রতীক, হলুদ সত্য গুণের প্রতীক। এই জন্য বৃহস্পতি তো একজন সাধারণ ব্রাহ্মণ মানুষ এবং দেবতাদের গুরু, তাই তার তারও সত্য গুণের প্রয়োজন, সেও সত্য গুণের প্রতীক, সেজন্য সে হলুদ ইউজ করে, হলুদ রংটা পছন্দ করে, সে অন্য কোনো কালারের দিকে যায় না। তো এরকম নবগ্রহ যদি দেখি আমরা, প্রত্যেকের কিন্তু নিজস্ব নিজস্ব কালার একটা আছে। শুধু নবগ্রহ কেন, ত্রিদেবকেও যদি দেখি আমরা, ত্রিদেবের নিজস্ব কালার রয়েছে। ব্রহ্মদেবের কালার কি? ব্রহ্মদেবের পছন্দের কালার লাল, কারণ ব্রহ্মদেব নিজের রজগুণের প্রতীক। বিষ্ণুর কালার কি পছন্দ? বিষ্ণুর জন্য হলুদ কালার, সাদা কালার, নীল কালার, এগুলো বিষ্ণুর পছন্দের কালার, কারণ এই সবকটাই সত্যগুণের প্রতীক। মহাদেবের কি কালার পছন্দ? মহাদেবের জন্য আমরা কি দিয়ে থাকি? মহাদেবের জন্য কখনো কালো ইউজ করে থাকি, কখনো সাদা ইউজ করে থাকি। তো মহাদেব তমগুণের প্রতীক, মহাদেব এই কালো কালার বেশি পছন্দ করেন তিনি, মহাদেব অন্ধকারকে বেশি পছন্দ করেন। তো প্রত্যেক দেবতাকে, প্রত্যেক দেবতারাও কিন্তু এক একটা কালারকে বেছে নিয়েছে, কারণ সেই কালারগুলো এক একটা তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, এক একটা গুণকে রিপ্রেজেন্ট করে। তাই যে যে গুণের প্রতীক, সে সেই গুণটাই পছন্দ করবে। আমাদের মানুষদের মধ্যেও যদি আমরা একটু ভালো করে দেখি না, দেখবেন কেউ বলে আমার লাল রং পছন্দ, আমার সাদা রং পছন্দ, আমার হলুদ পছন্দ, আমার নীল পছন্দ, অনেকের থাকে না ফেভারিট কালার। এখান থেকেও কিন্তু আমরা বুঝে নিতে পারি সেই ব্যক্তির যে কালার পছন্দ, সেই কালার যে তত্ত্বকে রিপ্রেজেন্ট করে বা যে গুণকে রিপ্রেজেন্ট করে, সেই ব্যক্তিটাও কিন্তু সেই গুণের অধীনে, অর্থাৎ সেই গুণের আধিক্য তার মধ্যে সব থেকে বেশি। যদি কেউ বলে আমার সাদা খুব পছন্দ, অর্থাৎ তার মধ্যে সত্যগুণের প্রভাব বেশি আছে। কেউ বলছে আমার কালো খুব পছন্দ, অর্থাৎ তমগুণের প্রভাব বেশি আছে। কেউ বলছে লাল পছন্দ, তার মধ্যে রজগুণের প্রভাব বেশি আছে। অতএব আমরা তাদের পছন্দের কথাবার্তা শুনেও তাদের গুণ সম্পর্কে বিচার করতে পারি, তাদের গুণাবলী কেমন হবে। খুব সূক্ষ্ম একটা সায়েন্স, তাই না? এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে, আর এই সায়েন্সটাকে আমাদের আমাদের জীবনে ব্যবহার করতে হবে। কারণ বাস্তুর গুরুত্ব এতটাই পরিমাণ এবং এতটাই বেশি, আজকে নতুন নতুন ধরুন যে সমস্ত ভবনগুলো সরকারি ক্ষেত্রে যদি ধরে নিন আপনি, নতুন পার্লামেন্ট হচ্ছে, নতুন অফিস হচ্ছে, ইসরো তৈরি হলো আমাদের ভারতবর্ষে, নাসা আমাদের ভারতের নয় যদিও, তবুও তারাও বিশ্বাস করে, তারাও মানে। কারণ যদি আপনারা একটু ম্যাগাজিন ট্যাগাজিন পড়ার কারো অভ্যাস থাকে, তো সেখানে আপনারা দেখতে পাবেন জিনিসগুলো
সরকারি ক্ষেত্রে যে সমস্ত ভবন ইত্যাদি নির্মাণ হচ্ছে প্রত্যেকটাই কিন্তু বাস্তু অসপিসিয়াস, মানে 4-5টা বাস্তুবিদকে ডেকে তাদের পরামর্শ নিয়ে তাদের থেকে ড্রয়িং নিয়েই কিন্তু বানানো হচ্ছে। সেটা রাষ্ট্রপতি ভবনই হোক, সেটা প্রধানমন্ত্রীর ভবনই হোক, পার্লামেন্টই হোক, যাই হোক না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু বাস্তুর প্রভাব এখন দেখা দিচ্ছে। এখন না, প্রাচীনকাল থেকেই ছিল, মাঝখানে সেটি ছিল না। কারণ বিভিন্ন শাসনের অধীনে যখন আমরা ছিলাম, পরাধীনতায় যখন আমরা বহুদিন ছিলাম, তার প্রভাবে আমাদের কাছ থেকে এই জিনিসটি হারিয়ে গেছিল বা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে আমরা স্বাধীন, আমাদের কাছে আমাদের প্রাচীন যে বিদ্যা সেগুলো ফিরে আসছে। তাই আমাদেরকে এগুলো শেখা উচিত, আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। আর এই বিদ্যাকেই কাজে লাগিয়ে প্রাচীনকালে আমাদের ভারতবর্ষ কিন্তু শিখরে ছিল, বিশ্বগুরু হিসাবে পরিচিত ছিল। বিশ্ব ভারতের কাছ থেকে শিখতো সম্পূর্ণ বিশ্ব। আর ভারতের কাছ থেকে যখন জ্ঞান চলে গেল, বিদ্যা চলে গেল, তখনই ভারত মুখ থুবড়ে পড়েছে। এখন আমাদের কাছে আবার সুযোগ এসছে সেই জ্ঞান অর্জন করার, যাতে ভারতবর্ষ আবার সেই বিশ্বগুরুর জায়গায় পৌঁছাতে পারে। যাই হোক, ঈশান কোণে আমরা মন্দির বানাতে পারি। আর কি বানাতে পারি? আমার স্পেস নেই, আমি ঈশানে মন্দির বানাতে পারলাম না, আমি আর কি বানাতে পারি? এর জন্য শাস্ত্র আমাদেরকে অনেক অপশন দিয়েছে। যেমন আমরা এখানে সুইমিং পুল বানাতে পারি। যাদের খুব ইচ্ছে বাড়িতে একটা পুল বানাবো, সুন্দর দেখতে হবে, জলের সোর্স থাকবে, সুন্দর পুল বানাবো বাড়িতে। এরকম দেখুন, এই যে ছবিটা দেখছি আমরা, এখানে কত সুন্দর বানিয়েছে। পুল তো বানিয়েছে, কিন্তু পুলের ওপরেই দেখুন এখানে একটা ছোট্ট জায়গাতে দেখতে পাচ্ছি গ্লাসে জল রাখা আছে, কিছু ফল রাখা আছে ইত্যাদি রাখা আছে, আর একটা চূড়া মতন করা আছে এখানে। তো এটাও কিন্তু একটা ছোটখাটো মন্দির, এখানেও কিন্তু পূজা আর্চা হয়। অতএব এখানে জলের সোর্স যেহেতু, জলও হলো, মন্দিরও থাকলো, পূজাও হলো, সবই হলো। আর আমি মন্দির রাখলাম না, শুধুমাত্র জলের স্থান করে রাখলাম। গ্রাম বাংলায় পুকুর করতে হয় বা পুকুর বানানোর খুব ইচ্ছে থাকে মানুষের, তো সেই পুকুরটাকে আমরা নর্থ ইস্টে বানাতে পারি, ঈশানে বানাতে পারি। এর থেকে পজিটিভ রেজাল্ট হতেই পারে না। জলের যে কোনো রকম সোর্স আমরা এখানে রাখতে পারি। আমরা এরকম যে ফোয়ারাগুলো হয় সেগুলো ডিজাইন করতে পারি, কেমন? তো এই যে বিষয়গুলো থাকে ঈশানের ক্ষেত্রে, আমরা ঈশানে এগুলো প্রয়োগ করতে পারি। এগুলো মতন পজিটিভ রেজাল্ট হতেই পারে না, খুব সুন্দর রেজাল্ট দেয়। ঝর্ণার কোনো সিনারি আমরা লাগাতে পারি ঈশানে, সেটাও দারুণ প্রভাব দেয়। আচ্ছা, এগুলো করতে পারলাম না, আমি আমার বাড়ির মধ্যে করবো, সেখানে পুল বানাবো না, আমি আমি একটা রুম বানিয়েছি, সেই রুমটাকে আমি কিভাবে ইউজ করতে পারি? তখন বলা হয় যে এখানে আমরা মেডিটেশন রুম বানাতে পারি, আমরা যোগা রুম বানাতে পারি, ধ্যান কেন্দ্রীভূত করার রুম আমরা এখানে বানাতেই পারি। কারণ ঈশানে আমরা যা কিছু রাখবো সেটা আমাদের মস্তিষ্কে প্রবেশ করবে, তাই না? তাই ঈশানে সবসময় শুদ্ধ জিনিস রাখা উচিত, শান্তি প্রদান করে এরকম জিনিস ঈশানে রাখা উচিত, তবেই আমাদের মানসিক শান্তি আসবে। আমাদের জীবনের আলটিমেটলি নিড যেটা যেটা চাওয়া, সেটা কিন্তু মানসিক শান্তি, তাই না? অর্থ আমরা যেমন তেমন করে মোটামুটি ইনকাম তো করে নিই, শারীরিক স্বাস্থ্য আমরা যেরকম সেরকম করে ওষুধপত্র খেয়ে হোক, যেমন করে হোক ম্যানেজ করে নিই, কিন্তু মানসিক শান্তি এমন একটা জিনিস যেটা অত সহজে পাওয়া যায় না। আর এই মানসিক শান্তির জন্যই কিন্তু বাস্তু সবার আগে, সবার থেকে এগিয়ে। ঈশানই পারে আপনাকে মানসিক শান্তি দিতে। যদি কেউ সত্যিকারের মানসিক শান্তি চায়, তাকে ঈশান পরিষ্কার রাখতে হবে। যদি কেউ বলে না আমার মানসিক শান্তি চাই, আমি ঈশান থেকে টয়লেট সরাবো না, আমি কিচেনও সরাবো না, আমার এখন টাকা নেই, আমি লাল রংটা চেঞ্জ করতে পারছি না, আমার মানসিক শান্তি চাই, তা বললে তো হয় না। মানসিক শান্তির মতন এত বিরাট একটা জিনিস কিছু ত্যাগ না করেই পাওয়া যায় কি? একটু তো স্যাক্রিফাইস করতে হবে, একটু তো পরিশ্রম করতে হবে, তারপরেই তো আমরা পাবো। যতক্ষণ না ঈশানের স্বচ্ছতা আসছে, ততক্ষণ পর্যন্ত মানসিক শান্তি পাওয়া এক কথায় অসম্ভব, হয় না, সম্ভব না। যদি এই হিউম্যান বডিটাকে আমরা দেখি, এটা মানব শরীর, আমাদের প্রত্যেকের শরীর এটা। এই যে শরীরটাকে আমরা একটু ভালো করে যদি ফলো করি, এই যে বিভিন্ন শিরা উপশিরা আমরা দেখতে পাচ্ছি, এর মাধ্যম দিয়ে কি হচ্ছে না, রক্ত চলাচল করছে, ব্লাড সার্কুলেশন, তাই তো? এই পুরো জিনিসটাই দেখে ঈশান, পুরো জিনিসটাই।
মস্তিষ্কে যখন আমাদের রক্ত পৌঁছাচ্ছে, মস্তিষ্কে আমাদের বিভিন্ন গ্রন্থি আছে, তাই না? আর যখন আমরা যেমন চিন্তা ভাবনা করি, মস্তিষ্কের সেই বিভিন্ন গ্রন্থিতে গিয়ে ঠিক সেরকম সেরকম কেমিক্যাল নিঃসরণ হয়, সেরকম সেরকম হরমোন বেরোয়, আর সেটা আমাদের রক্তের সঙ্গে মিশে যায়, মিশে কি ক্রিয়া করতে আরম্ভ করে। আমি একটু আগে বললাম না যে আমাদের চিন্তা ভাবনা যেমন হবে আমাদের চরিত্র ঠিক সেরকম হবে, আমাদের সঙ্গে সেরকম সেরকম ঘটনা ঘটতে আরম্ভ হবে। কেন? কেন ঘটবে? উত্তরটা এই জায়গায় লুকিয়ে আছে। আমি কোনো একটা ভাবনা মাথায় ভাবছি, মস্তিষ্কের মধ্যে ভাবছি, যখনই মস্তিষ্কে আমাদের ভাবনা চিন্তা চলবে তখনই ব্লাড ফ্লোটা সব থেকে বেশি মস্তিষ্কে হবে, অটোমেটিক হবে। আর যেমন ভাবনা আমি ভাবছি আমার গ্রন্থি থেকে ঠিক সেরকম হরমোন বেরোবে, সেরকম হরমোন নিঃসরণ হবে। যদি সেটা নেগেটিভ হয় নেগেটিভ আসবে, যদি পজিটিভ হয় পজিটিভ আসবে। যদি নেগেটিভ হরমোন নিঃসরণ হয় সেই নেগেটিভ হরমোনটি ব্লাডের সঙ্গে মিশে যাবে, আর ব্লাডের সঙ্গে মিশে গিয়ে, মিশে গেল মানে কি, গোটা শরীরে পুরো ছড়িয়ে যাবে সেই ব্লাড। যখনই গোটা শরীরে সেই ব্লাড ছড়িয়ে যাবে তখনই সেখান থেকে বিভিন্ন অঙ্গে বা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম রোগের সৃষ্টি করবে। এই জন্য বলা হয়, প্রত্যেক শাস্ত্র বলছে ভাবনা চিন্তা সবসময় উচ্চ মানের রাখা উচিত, পজিটিভ রাখা উচিত। কেন বলে? চিন্তা ভাবনার উপরে গুরুত্ব দিতে প্রত্যেক শাস্ত্র কেন বলে? এই জন্যই তো বলে। কারণ ভাবনা চিন্তার গুরুত্ব আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারি, খুব সহজে, খুব সহজে বুঝতে পারি, তাই না? যদি এই বাস্তু চক্রটাকে আমরা ভালো করে একটু দেখি, হ্যাঁ, আর একটা জিনিস, ঈশানে বেডরুমও কিন্তু করা উচিত না। কেন উচিত না? কারণ ঈশান হচ্ছে আধ্যাত্মের জায়গা, সত্য গুণের জায়গা, পজিটিভ ঊর্জার জায়গা। ঈশান কোণে যদি কোনো নবদম্পতিকে রাখা হয় বেডরুমে, ঈশান কোণের বেডরুমে, 2-4 বছর পর ডাইভোর্স হয়ে যায়, থাকতে পারে না সেখানে। যদি সেটা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যাই হোক না কেন, যদি খুব বন্ডিং তাদের মধ্যে ভালোও থাকে, ডাইভোর্স না হলেও সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে যায়, অত্যন্ত তিক্ত হয়ে যায়। ঈশান কোণের বেডরুম কারোর জন্যই ভালো হয় না। যদি বয়স্ক লোক হয়ে থাকে, অর্থাৎ 40 ঊর্ধ্বে, 40-45 ঊর্ধ্বে কারোর বয়স হয়ে থাকে, তাদের জন্য ঈশান কোণের বেডরুম চলতে পারে। আর যাদের বয়স 14 বা 15 এর নিচে, অর্থাৎ বাচ্চা ছেলে মেয়ে, তাদের জন্য ঈশানের বেডরুম ঠিক আছে, চলতে পারে। আর চলতে পারে যারা সংসার ধর্ম করেননি, বৈরাগী মানুষ, সন্ন্যাস, সন্ন্যাসের মতো ভাবনা তাদের মধ্যে কাজ করে, তারা ঈশানের বেডরুমে থাকতে পারে। কিন্তু সংসারী ব্যক্তিদের জন্য ঈশান কোণের বেডরুম অত্যন্ত ক্ষতিকর সাধিত হয়ে থাকে। তাই ঈশান কোণের বেডরুম আমরা সংসারীদের জন্য কখনোই দেব না। তার থেকে বরং ভালো ঈশান কোণে আমরা কোনো বেডরুমই কাউকে রেকমেন্ড করবো না, কারণ ঈশানের বেডরুম অত্যন্ত ক্ষতিকর প্রভাব নিয়ে আসে, অত্যন্ত খারাপ প্রভাব নিয়ে আসে। এই গেল ঈশানের প্রভাব। অতএব ঈশান থেকে আমরা আমাদের মস্তিষ্ককে ঠিক রাখতে পারি, যেটা আমাদের দরকার, যেটা আমাদের প্রয়োজন। ঈশান কোণে আমরা যা কিছু রাখবো তার প্রভাব আমাদের মস্তিষ্কে এসে পড়বে, আর যার প্রভাব আমাদের মস্তিষ্কে এসে পড়বে তার মতোই আমার জীবন তৈরি হবে, সেরকমই আমাদের জীবন তৈরি হবে। দেখবেন আজকালকার ছেলেমেয়েরা করে, সিনেমার হিরোই বলুন বা আহ, যে কোনো ইতিহাস পুরুষ হোক না কেন, আইডল মনে করে, তাই না? যে আমি এর মতন হতে চাই। তার ছবি বাড়িতে নিয়ে আসলো, নিয়ে আসে দেওয়ালে টাঙিয়ে দিল, দেওয়ালে চিপকে দিল। এটা আমরা প্রত্যেক বাড়িতেই এখন কম বেশি দেখতে পাই। যে কারোর ছবি, সেটা কোনো সিনেমার হিরো হয়ে গেল, শাহরুখ খান হয়ে গেল, সলমান খান হয়ে গেল, বা বাংলার দেব হয়ে গেল, হতেই পারে। বা যদি কোনো স্বাধীনতা সংগ্রামী হয়, সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে, ভগৎ সিং হতে পারে, বা মনীষীদের দিকে গেলে সেটা বিবেকানন্দ হতে পারে, বা ত্রৈলোক্য স্বামী হতে পারে, মামা খ্যাপা হতে পারে, বা যে কেউ হতে পারে। নির্ভর করছে যে সেই ছবিটা আমি কোন ডাইরেকশনে, কোন জোনে রাখছি। একটা ছবি নিয়ে এসে বাড়িতে রাখলেই হয় না, সেটা কোন ডাইরেকশনে রাখছি এটাও কিন্তু নির্ভর করে।
আমি আমার একটা আইডলের ছবি নিয়ে আসলাম, নিয়ে এসে সেটাকে আমি ঈশানে রাখলাম, নর্থ ইস্টে টাঙিয়ে দিলাম। অতএব সেই আইডলের যা চরিত্র সেটা আমার মধ্যে চলে আসতে 1 বছরও সময় লাগবে না। আর সেই আইডলের ছবিটাকেই আমি নিয়ে গিয়ে সাউথে রাখলাম, অথবা SSW তে রাখলাম, সাউথ অফ সাউথ ওয়েস্টে রাখলাম। সেই আইডলের চরিত্র তো দূরের কথা, এতদিন যাবৎ যে তার প্রতি আমার একটা আকর্ষণ ছিল, একটা ভালোবাসা ছিল, ভালো লাগা ছিল, সেটাও দিন দিন কমতে আরম্ভ করবে, কমতে শুরু হবে। বহু ফ্যামিলির মধ্যে আমি দেখেছি এটা প্র্যাকটিক্যালি, কোনো কিছু ছাড়াই সাউথ ওয়েস্টে প্রবলেম ছাড়া অশান্তি শুরু হতে পারে, অশান্তি লাগতে পারে একটা ছবির জন্য শুধুমাত্র। কিরকম? এটা আপনারা প্র্যাকটিক্যাল করতে পারবেন। যদি সম্ভব হয়, বাড়ির যে ব্রহ্মস্থান নিয়ে আলোচনা করেছিলাম আমরা গতকাল, ব্রহ্মস্থান মোটামুটি আপনারা বের করতে শিখে গেছেন। তো ব্রহ্মস্থানটা যদি আমরা ফলো করি, ব্রহ্মস্থানে প্রত্যেকে চলে যান, গিয়ে একবার কম্পাসটা খুলুন। কম্পাসটা খুলে দেখুন, যেদিকে উত্তর দিক সেদিকে মুখ করে দাঁড়ান। একদম এখনই প্র্যাকটিক্যাল করুন প্রত্যেকে। ব্রহ্মস্থানে গিয়ে কম্পাসটা খুলুন, কম্পাসটা খুলে উত্তর দিকে মুখ করে দাঁড়ান। দেখবেন উত্তর দিক 0 ডিগ্রি যেখানে দেখাচ্ছে নর্থ, ঠিক তার অপোজিটে দেখাচ্ছে সাউথ, দক্ষিণ দিক। সাউথের ঠিক পাশেই থাকে SSW, অর্থাৎ নৈরিত আর দক্ষিণ এই দুয়ের মাঝখানে যে জায়গাটা পড়ছে। 1 নম্বর, এই জায়গাতে আপনারা যা যা কিছু রেখেছেন, যা কিছু রাখা আছে, সেটা আপনাদের অর্ধেক দিন কাজেই লাগে না, ইউজই হয় না, ওটা ওখানে পড়েই থাকে, ওর প্রতি কোনো আকর্ষণ আপনাদের নেই। 2 নম্বর হচ্ছে, ওই জায়গাতে আপনি একটা ট্রাই করতে পারেন, আজকে যদি কোনো ফ্যামিলি ফটো আপনাদের থাকে ফ্রেম করা, ওইখানকার দেওয়ালে গিয়ে টাঙিয়ে দিন, ওই সাউথ অফ সাউথ ওয়েস্টে প্রপার ওই জায়গাতে। দেখবেন 3-4 দিন পর থেকে ফ্যামিলি মেম্বারের প্রতি যে ভালোবাসা ছিল, যে টান ছিল, ধীরে ধীরে সেটা উঠতে আরম্ভ করেছে। ধুর, আর ভালো লাগছে না, কারোর জন্য করছি, কি জন্য করছি, অশান্তি লাগতে শুরু করেছে। বাড়ির বিভিন্ন সদস্য অহেতুকই অসুস্থতা আরম্ভ করেছে, অটোমেটিক হতে শুরু করেছে এগুলো। প্র্যাকটিক্যাল দেখতে পাবেন 3-4 দিন পর থেকে, যদি SSW জোনটাতে কোনো একটা ফ্যামিলি ফটোগ্রাফকে লাগিয়ে দেন, অটোমেটিক হবে। এবার ভাবুন, যারা জানে না, যাদের এই আহ, অত্যন্ত সূক্ষ্ম সায়েন্স, তো এটা অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞান, যাদের এই জ্ঞানটি নেই, তাহলে কেউ না কেউ তো টাঙিয়ে রেখেছে, কেউ না কেউ তো সেখানে কোনো না কোনো কারণ না কারো ছবি রেখেছে ওই পারিবারিক সদস্যের। যার ছবি এখানে থাকবে বা যার জিনিসপত্র এখানে থাকবে, ঘন ঘন তার শরীর খারাপ লেগে থাকাটা অত্যন্ত স্বাভাবিক। একটু বড়লোক যারা হয়, যারা একটুখানি উচ্চবিত্ত হয়, রিচ ফ্যামিলি হয়, তাদের বাচ্চাদের একটা সিকিউরিটি প্রয়োজন হয়, কারণ না কিডন্যাপিং এর চান্স থাকে বাচ্চাদের। আজ অব্দি এমন কোনো কিডন্যাপিং এর খবর আসেনি যার SSW তে বাচ্চার রুম নেই, বা SSW তে বাচ্চার কোনো ছবি নেই, বা SSW তে বাচ্চার কোনো জিনিসপত্র নেই। যত কিডন্যাপিং কেস আছে না, যত কিডন্যাপিং কেস আছে, প্রত্যেকটা কিডন্যাপিং কেসে যদি হিস্ট্রি বের করা যায়, তাহলে বাস্তুর ড্রয়িং বের করা যায়, ছক বের করা যায়, এই জিনিসটা আমরা কমন পাবো, যে নয় সেই বাচ্চার বেডরুম SSW তে, নয় তার স্টাডি রুম সেখানে, নয় তার ছবি আছে সেখানে, না তার কোনো প্রিয় জিনিস সেখানে আছে। 100% তাকে থাকতেই হবে, না হলে সে বাচ্চা কিডন্যাপ হবেই না। এইরকম গুরুত্ব রাখে SSW। ঈশান কোণ, আজকে যে টপিকটা আমাদের ঈশানের, এই যে রোগ বলছি আমরা না, যদি ক্যান্সারকেই আমরা ধরে নিই, ঈশান কোণের প্রবলেম ছাড়া ক্যান্সার আসতে পারে না। মানে কথাটাকে যদি এভাবে বলা যায়, ঈশান কোণে বাথরুম বা কিচেন থাকলেই যে ক্যান্সার হবে এমনটা নয়, কিন্তু ক্যান্সার হয়েছে মানে ঈশান কোণে নয় বাথরুম, নয় কিচেন, নয় সেপটিক ট্যাঙ্ক বা অগ্নিদত্ত রিলেটেড কোনো জিনিস আমরা পেয়ে যাবই যাব, না হলে হবে না, আসতে পারে না। এবার ভেবে দেখুন কতটা বড় কথা, এটা কত বড় কথা যে একটা রোগকে চ্যালেঞ্জ করা হচ্ছে রীতিমতো।
যে সেটা আসতে পারে না, এই দোষটা না থাকলে সেটা আসতে পারে না। অতএব আমাদের স্বাস্থ্য কি আমাদের হাতে না? বাস্তু বলছে তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন তোমাদের হাতে, তোমাদের রিলেশনশিপ তোমাদের হাতে, তোমাদের মানসিক শান্তি তোমাদের হাতে, মেন্টাল স্যাটিসফ্যাকশন তোমাদের হাতে, স্বাস্থ্য তোমাদের হাতে, কর্ম তোমাদের হাতে, কর্মফলও তোমাদের হাতে। শুধু যেখানে থাকছো সেই জায়গার যে এনার্জি, সেই জায়গার যে শক্তি রয়েছে সেটাকে ঠিক করো। আমরা নিজেরা কিছু করতে পারি না, আমাদেরকে করানো হয়, আর যে আমাদেরকে করাবে তাকে ঠিক করতে আমাদেরকেই হবে। 16 দিক মানে কি? 16 কলা, 16 গুণকে বোঝানো হয়। তাই সেই 16 গুণের উপর আমাদের কাজ করতে হবে। এবার এই যে 16টা দিক আমরা দেখতে পাচ্ছি বাস্তু চক্রের মধ্যে, খুব শর্ট টার্মে বেসিকভাবে আমরা 16 দিকের যে কাজ, 16 দিক কাজ করে কিভাবে, বা 16 দিকের যে গুণাবলী খুব ছোট্টভাবে একবার জেনে নেব। যদি উত্তর দিক থেকে শুরু করা যায়, নর্থের কাছ থেকে যদি শুরু করা যায়, নর্থ কত ডিগ্রিতে থাকে? 0 ডিগ্রিতে নর্থ থাকে। 0 ডিগ্রিতে যে নর্থ রয়েছে, এই নর্থের কাজ কি? সুযোগকে নিয়ে আসা, কাজের সুযোগ, ওয়ার্ক অপরচুনিটি, মানি অপরচুনিটি, এই জায়গাগুলোকে দেখা। আমি বাড়িতে বেকার বসে আছি, কাজ পাচ্ছি না, এটা একটা বিরাট বড় সমস্যা বর্তমান সমাজে। কাজ পাচ্ছি না, চাকরি হচ্ছে না, বাড়িতে বেকার হয়ে বসে আছি। চাকরিটাই তো একমাত্র কাজ না, আরো অনেক রকম কাজ থাকে, সেটাও সে করতে যাচ্ছে না, ইচ্ছে করছে না। নর্থকে ঠিক করুন, চাকরি পাক আর না পাক, চাকরির থেকেও বেশি ইনকাম করে সে দেখিয়ে দেবে যে নর্থ স্ট্রং হয়, কারণ নর্থ সুযোগের জায়গা। তারপর এনএনি অর্থাৎ নর্থ অফ নর্থ ইস্ট, যেটাকে আমরা বলি উত্তর ঈশান, 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে যার অবস্থান, এই জায়গাটা কি? আমাদের ইমিউনিটির জায়গা, হেলথ অ্যান্ড ইমিউনিটি। যদি কোনো অসুস্থ ব্যক্তিকে এখানে রাখা যায়, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। বাড়িতে আমরা অনেকে ওষুধপত্র রাখি, অনেক রুগী, এখন তো ওষুধপত্র প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে যদিও, সেই ওষুধপত্রগুলোকে যদি আমরা এই হেলথ অ্যান্ড ইমিউনিটির জায়গা রাখতে পারি, এই পার্টিকুলার 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে পারি, তাহলে ওষুধটা ওখানে রাখার জন্যই কিন্তু অর্ধেক রোগ সেরে যাবে। বলা যায় যে 50 to 60% রোগ ওষুধ ওখানে রাখা থাকার কারণেই সেরে যায়। বাকি কিছু থাকে, 40-50% রোগ থেকে যায়, তার জন্য ওষুধ খেতে হয়। ভাবুন, শুধু অবস্থানের জন্যই এতটা প্রভাব আসতে পারে, অবস্থানের জন্য। তারপর আছে নর্থ ইস্ট, ঈশান কোণ, মস্তিষ্কের জায়গা, ক্লিয়ারিটি মাইন্ডের জায়গা। অর্থাৎ মস্তিষ্ক আমাদের কেমন থাকবে, চিন্তা ভাবনা আমরা কেমন করব, সেইটা কন্ট্রোল করতে পারবো সেই জায়গা থেকে আমরা। তারপর আসছে কি? তারপর আসছে ফান, এনজয়মেন্টের জায়গা, ইএনই, ইস্ট অফ নর্থ ইস্ট, যেটা 112 ডিগ্রিতে থাকে। এই জায়গায় আমরা কি করতে পারি? ঈশান কোণে আমরা বেডরুম তো বানাবো না, আমরা মন্দির বানাতে পারি, আমরা আলোচনা করেছি। মন্দির পালানো পুল বানাতে পারি, বা স্টাডি রুম বানাতে পারি, মেডিটেশন রুম বানাতে পারি, খুব সহজেই, কোনো অসুবিধা নেই। এখানে আমরা যা কিছু রাখবো আমাদের মাইন্ডে তার এফেক্ট আসবে। তারপর আসছে ইএনই, যেটা আমাদের ইস্ট অফ নর্থ ইস্টের জায়গা। এই জায়গাটাতে কিন্তু বায়ুতত্ত্ব এখানে শুরু হচ্ছে। বায়ুতত্ত্ব যেখান থেকে শুরু হয় না প্রথম, যেখানে অল্প অল্প ছোট ছোট গাছ থাকে, খুব সুন্দর একটা রোদ এসে পড়ে, হালকা হালকা বাতাস বয়, মানে যেন মনে হয় বসন্তের ছোঁয়া লেগে গেছে। তো এই জন্য এই জায়গাটাকে বলা হয় আনন্দের জায়গা, ফান করার জায়গা, এনজয়মেন্টের জায়গা। এই জায়গায় বেডরুম খুব ভালো হয়। কাদের জন্য ভালো হয়? যাদের আনন্দের প্রয়োজন। কাদের আনন্দের প্রয়োজন? যারা প্রেগনেন্ট মহিলা হয়, কারণ প্রেগনেন্সির সময় তাদের আনন্দে থাকার প্রয়োজন হয়, তাদের আহ, কিছু না হোক অন্তত মানসিক আনন্দ একটা বিরাট প্রয়োজন হয়ই হয়, তাই না? তো এই জন্য এই ইএনইর যে জায়গাটি আছে, এই জায়গায় বলা হয় যারা প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা থাকে, তাদের জন্য প্রচন্ড ভালো হয়, এবং ডেলিভারিতেও কোনো রকম প্রবলেম হয় না, কষ্ট হয় না, খুব ভালো হয় সেটা। শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাকে আমরা যে কোনো বয়স্ক লোককে এখানে বেডরুম করতে পারি, কারণ বয়স্ক লোকেদেরও আনন্দের প্রয়োজন হয়, শেষ বয়সে যদি আনন্দ থাকতে পারে তাদেরও সেটা প্রয়োজন হয়, থাকে। যদি কোনো ইয়াং ছেলে মেয়েকে আমরা এখানে দিয়ে দিই, তো বাইরে
যদি ভূমিকম্প চলে আসে, সুনামিও চলে আসে, ও যা হচ্ছে হোক আমার দরকার নেই জানার। আমি আমার বেডরুমে ভালোই আছি, আনন্দে আছি। সারাদিন ফোন নিয়ে পড়ে থাকবে, ভিডিও গেম খেলবে, বিভিন্ন সিরিজ দেখবে, মানে সে তার মধ্যেই মেতে থাকবে। বাইরে কি হয়ে গেল, বোম পড়লো, কি কি অ্যাটম বোম মারলো, কি মিসাইল ছাড়লো, দেখার দরকার নেই। আমি ঠিক আছি মানে সব ঠিক আছে, এইরকম একটা মেন্টালিটিটা তৈরি হয়ে যাবে। আর একবার ঘরে ঢুকলে বেরোতে ইচ্ছে করবে না, মানে অটোমেটিক সে নিজের মধ্যে একটা আনন্দে থাকবে, আনন্দ তার মধ্যে কাজ করবে। এইটা একটা বিরাট গুণ এই ইএনইর। তারপর আসছে ইস্ট, পূর্ব দিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে পূর্ব দিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এ হচ্ছে সোশ্যাল কানেক্টিভিটিকে দেখায়, অর্থাৎ আমাদের সামাজিক ক্ষেত্রকে দেখায়। ইস্টে যদি আমাদের টয়লেট চলে আসে, আমাদের সামাজিক ক্ষেত্র নষ্ট হয়ে যায়। কেন? কারণ রবি এখানকার অধিপতি না। রবি রাজা, সম্পূর্ণ গ্রহের রাজা রবি। আর রবি থেকে সবাই শক্তি পায়, রবি থেকে সবাই জ্ঞান পায়, রবি থেকে ইমিউনিটি পায়। কি পায় না রবি থেকে? সবকিছুই পায়। আমাদের অধিপতিকে, আমাদের অধিপতি আগে ছিল রাজা, এখন হচ্ছে মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। এরা তো এরা যেরকম শাসনে আমাদের রাখবে, আমাদের সেই শাসনকে মেনে চলতে হবে, এইরকম একটা ব্যাপার। তো যখনই রাজার দিক খারাপ হয়ে যায়, তখন রাজ্যও খারাপ হয়, রাজত্বও খারাপ হয়। ঠিক তেমনি একজন রাজা, একজন সুশাসক গড়ে ওঠার পিছনে ভূমিকা থাকে বাৎসল্যের, ভূমিকা থাকে পরিচিতির, ভূমিকা থাকে আমি কিভাবে আমার প্রজার সাথে মিশছি, আমার ব্যবহার কিরকম, এই এই বিষয়ের উপর। অতএব যখনই আমার পূর্ব দিকে টয়লেট চলে আসে, সঙ্গে সঙ্গে আমার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি নষ্ট হয়ে যায়। যদি কোনো নেতা বলে আমি ভোটে দাঁড়াবো, আর যদি তার, হয়তো হতে পারে জনপ্রিয় নেতা, অসুবিধা নেই, প্রচন্ড জনপ্রিয় নেতা, প্রচুর কাজ করেছে রাজনীতির হয়ে, হ্যাঁ বিভিন্ন পার্টিতে থেকেছে, বিশাল কাজ করেছে, জনগণ তাকে সবাই চেনে, একদম মাথায় করে রাখে। অথচ তার পূর্ব দিকে টয়লেট এবং দাঁড়িয়েছে ভোটে, হাজার চেষ্টা করেও জীবনে কোনো দিনও সে ভোটে জিততে পারবে না, যতক্ষণ না পূর্ব দিকের টয়লেট সে সরাবে। পূর্ব দিকের টয়লেটের কাজই এটা যে সোশ্যাল কানেক্টিভিটি আমাদের আছে, সেটাকে নষ্ট করে দেয়, সেই জায়গাটা খারাপ করে দেয়। তবে এখন এটা খুব একটা বেশি প্রবলেমেটিক হয় না। কেন? আর এখনকার মানুষজন না বেশি ওই লোকজন, গেস্ট আসা বাড়িতে পছন্দ করে না। এই জন্য একা থাকতেই বেশি পছন্দ করে, যে আমরা পাঁচজন, আমরা পাঁচজনই ঠিক আছে, আমরা দুজন, আমাদের একজন, আমরা তিনজনই ঠিক আছে, নো প্রবলেম, আমার বাড়িতে কাউকে আসতে হবে না। সে মাঝে মধ্যে দু একজন আসলে আসুন, না আসুন, না আসলে কোনো যায় আসে না। একটা 1 BHK 2 BHK ফ্ল্যাট দেবো, আমি সেখানে শান্তিতে থাকবো, কোনো ব্যাপার না আমার। এদের জন্য পূর্ব দিকের টয়লেট বেস্ট। এরা তো পছন্দই করে না বাড়িতে গেস্ট আসা, এদের জন্য পূর্ব দিকের টয়লেট পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই। কারণ সোশ্যাল কানেক্টিভিটি নেই, সমাজে কি হয়ে গেল কোনো ভাবনা চিন্তা নেই, পারফেক্ট আছে, ঠিক আছে। কিন্তু যারা সমাজ নিয়ে ভাবে, যারা বিভিন্ন সংগঠনে কাজ করে, যারা পার্টিতে কাজ করে, তাদের জন্য কিন্তু পূর্ব দিকের টয়লেট প্রচন্ড পরিমাণে প্রবলেমেটিক। তাহলে সেটা সরাতেই হবে। আর কি করতে পারি এখানে আমরা? এখানে আমরা বেডরুম বানাতে পারি, খুব ভালো হয়। বেডরুমের একটা বিরাট বড় পজিটিভ ইফেক্ট আছে। মেন এন্ট্রান্স করতে পারি, ডাইনিং করতে পারি, ড্রয়িং রুম করতে পারি, স্টাডি রুম চলতে পারে। কেউ হ্যান্ড রাইজ করলেন? হ্যাঁ, বলছি যে মানে পূর্ব দিকে বাথরুম হলেই কি মানুষের মেন্টালিটিটা ওরকম হয়ে যাবে যে আমি একা থাকবো, একা খাবো, একা, মানে আমরা তিনজন মিলে থাকবো, আর কেউ আসবে না, নাকি ওরকম মেন্টালিটি হলে মানে বাথরুমটা করলেই ওরকম মেন্টালিটি হয়ে যাবে, বা ওরকম মেন্টালিটি থাকলে সে বাথরুম করতে পারে, এটা মানে ব্যাপারটা বুঝতে চাইছি। আপনার কথা আমি শুনতে পেলাম না, আরো একবার বললে খুব ভালো হয়। বলছি যে যদি উত্তর মানে পূর্ব দিকে বাথরুমটা হয়, তাহলেই কি ওরকম মেন্টালিটি আরম্ভ হয়ে যাবে যে আমি মানে আমার এই দু তিনজন মিলেই থাকবো, আমার কারোর সাথে মিলিত দরকার নেই, আর সে গেস্ট আসার দরকার নেই, এরকম মেন্টালিটি কি তৈরি হবে? আমি সেটা জানতে চাই। হ্যাঁ, অবশ্যই। যাদের তো আমাদের যাদের মস্তিষ্ক ওরকম প্রভাবিত করে না, বাস্তু তো আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে।
প্রথম প্রথম খারাপ, যদি তার প্রথম দিকে এরকম টেন্ডেন্সি থাকে যে আমার গেস্ট খুব ভালো লাগে, আমি অতিথি পছন্দ করি, হ্যাঁ এরকম আমি ওটাই tendency যদি চাইছি যে থাকে প্রথম দিকে, কিন্তু পূর্ব দিকে টয়লেট আসার পর সেখানে দীর্ঘদিন বসবাস করতে করতে কারো মেন্টালিটি খারাপের দিকেই চলে যাবে, যে আর গেস্টের প্রয়োজন নেই, আর ভালো লাগে না। ও আমি ওটাই জানতে চাইছি। ঠিক হ্যাঁ, আছে। প্রসেনজিৎ বাবু হ্যান্ড রাইজ করে আছেন, বলুন। প্রসেনজিৎ চক্রবর্তী হ্যান্ড রাইজ করেছেন, বলুন। আহেলি হ্যান্ড রাইজ করেছেন, বলুন। আচ্ছা, আমার প্রথমে বলে দিই যে আমি লিংক গুলো পাচ্ছিলাম না। আমাকে আমাকে অন্য মারফত লিংকটা পেতে হয়েছে। এটা কেন হলো? আর সেটা একটু দেখলে ভালো হয়। আর তারপরে হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে, পূর্ব দিকের বাথরুম যেটা বলা হচ্ছে, পূর্ব দিক তো একটুখানি নয়, পূর্ব দিক তো অনেকখানি জায়গা জুড়ে হয়। তাহলে পূর্ব দিকটা প্রত্যেকটা মানে আহ পূর্ব দিকের যে পুরোটাতেই কি বাথরুমের জন্য এই সমস্যা হতে পারে? পূর্ব দিক অর্থে 90 ডিগ্রি বোঝানো হয়। শুধু 90 ডিগ্রিতেই বাথরুম হলে বোঝাচ্ছে? একদমই তাই, এতক্ষণ যে সিনটা আলোচনা করলাম শুধুমাত্র 90 ডিগ্রির ক্ষেত্রে। আচ্ছা, আর একটা হচ্ছে আম, এরকম যদি হয় যে নতুন বাড়ি তৈরি হচ্ছে, আমাদের তো শুধু ওই বাড়িটা নিয়ে ভাবলে হয় না, পারিপার্শ্বিকে তো একটা ব্যাপার আছে। তাই নতুন বাড়ি হলো, সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র মেনেই হলো। তাহলে পারিপার্শ্বিক প্রভাবও কি পজিটিভ হয়ে যেতে পারে? অবশ্যই, যদি আমার চারপাশের এনার্জি আমি পজিটিভ করে রাখি তাহলে পারিপার্শ্বিক যে ব্যবস্থাটা রয়েছে, এবার দেখুন এখানে একটা বড় জিনিস কাজ করে। পারিপার্শ্বিক বলতে আমি কেমন বোঝাতে চাইছি, আমি যদি এখন প্রচন্ড পরিমাণে একটা বা খুব খারাপ জায়গা বা বস্তি যুক্ত এলাকাতে গিয়ে একটা সুন্দর বাড়ি বানাই, বাস্তু মতে বানাই, তো সেখানে কি ব্যবহার করতে পারবো? কারণ আমার মেন্টালিটির সঙ্গে আমি সেইখানকার মেন্টালিটি ম্যাচ করবে না। হ্যাঁ, তো সেখানে সম্ভব নয়, আমি যতই সেখানে বাস্তব মতে বানাই না কেন, কারণ সেখানকার মানুষজনের মধ্যে আমি পরিবর্তন করতে পারবো না। স্থান না না, কারা, মানুষজনের মেন্টালিটি পরিবর্তনের কথা বলছি না। মানুষজনের সঙ্গে আমার মানে মানুষজন আমার সঙ্গে কিরকম আহ মানে রিলেশন রাখবে বা না রাখবে, এটা এটা বলা সেই যেতে পারে। ব্যাপারটা। এটা বলা যেতে পারে, আপনি যদি বাস্তু অসপিসিয়াস বানান তাহলে পারিপার্শ্বিক রিলেশন, জ্ঞাতি বলুন বা আত্মীয় স্বজন বলুন, তাদের সঙ্গে ভালো অটোমেটিক ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। বলুন, কেউ হ্যান্ড রাইজ করেছেন? প্রসেনজিৎ বাবু হ্যান্ড রাইজ করেছেন, বলুন। প্রসেনজিৎ চক্রবর্তী, আপনি হ্যান্ড রাইজ করে আছেন, কিছু কি বলতে চান? আপনার মাইকটা আনমিউট করা নেই, মিউট করা আছে। ঠিক আছে, আহ, যেখানে আমরা ছিলাম ইস্ট আমাদের হলো, তো ইস্টের পর আমরা ইএসসি তে আসছি। ইএসসি অর্থাৎ ইস্ট অফ সাউথ ইস্ট, এটাকে আমরা বলি পূর্ব অগ্নি। তো এই জায়গাটা কিনা অ্যাংজাইটির জায়গা। কেন অ্যাংজাইটির জায়গা? না, এখানে কিন্তু সেই সবুজ যে গাছপালাগুলো ছিল পূর্ব দিকে, সেটা এখানে এসে শুকিয়ে গেল। তো যখন এখানে এসে সেটা শুকিয়ে গেল,
তো শুকনো, দেখুন যখন আমরা খুব প্রচন্ড টায়ার্ড থাকি, খুব ক্লান্ত অবস্থায় থাকি, তখন আমরা যদি একটা সবুজ বড় বৃক্ষ পাই, লতা পাতাযুক্ত বৃক্ষ যেখানে ছায়া রয়েছে, সেখানে বসলে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়, তাই না? ঠিক ওই রকম একই পরিস্থিতিতে আমি গাছটা পেলাম, শুকনো মরা একটা গাছ, তার নিচে যদি আমি বসি, আমি কি ছায়া পাবো? আমি কি শান্তি পাবো? মনের যে সুখ, যে অদ্ভুত যে একটা অনুভব আসে সেই সময়, সেটা কি পাবো? সম্ভব না। সেই মরা গাছটিকে দেখেই আমার মধ্যে একটা অদ্ভুত অ্যাংজাইটি কাজ করবে, একটা অদ্ভুত চিন্তা ভাবনা কাজ করবে, যেটা নেগেটিভ, যেটা ভালো না। তো এই জন্য এই জায়গাটিকে অ্যাংজাইটির জায়গা বলা হয়। যদি এখানে কারোর বেডরুম হয়, এক নাম্বার তার তো ঘুম হবে না, দ্বিতীয় হলো বিভিন্ন প্রকার স্বপ্নের মধ্যে সে ডিস্টার্ব থাকবে, তিন নাম্বার মানসিক চিন্তা তাকে ধীরে ধীরে গ্রাস করবে, চার, কেউ আনমিউট করেছেন, কেউ কি কিছু বলতে চান? হ্যালো, বলুন, হ্যালো, বলুন, হ্যালো। শোনা যাচ্ছে? আমাদের বাথরুমটা পশ্চিম দিকে আছে। আমাদের বাথরুমটা পশ্চিম দিকে আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমাদের বাথ হ্যাঁ, আমাদের বাথরুম পশ্চিম দিকে আছে। হ্যাঁ, তো ওটার কি প্রভাব পড়বে? ওটার প্রভাবটা কি পড়বে? পশ্চিমে এখনো পৌঁছাইনি, এখনো ইএসিতে হ্যাঁ, আছি, এখনো ইএসিতে আছি, পশ্চিমে এখনো পৌঁছাইনি। পশ্চিমে যাই গিয়ে বলছি। আমাদের বাথরুমটা পশ্চিম দিকে আছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। বা- হ্যাঁ, ওর প্রভাব কি পড়বে? আসছি, পশ্চিমে যখন যাব তখন বলছি পশ্চিমে। আচ্ছা, 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 ঠিক আছে। আর কালকের লিঙ্কটা একটু পাঠিয়ে দিলে ভালো হয়। কালকের লিঙ্ক ক্লাসের? কালকে আমি জয়েন করতে পারিনি। কালকে একটু কালকে কাজে ব্যস্ত ক্লাসের লিঙ্ক ছিলাম, তো গ্রুপে জয়েন দেওয়া করতে আছে, পারিনি। কালকের ক্লাসের লিঙ্ক গ্রুপে দেওয়া আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তো ইএসিতে, ইএসির যে বেডরুম, ইএসির বেডরুম কখনোই ভালো হয় না। এটা প্রচন্ড পরিমাণে ক্ষতিকর একটি রুম হয়, এবং আহ, ঘুম নষ্ট হওয়া থেকে শুরু করে নানা রকম চিন্তা ভাবনা ইত্যাদি তো গ্রাস করেই থাকে। ফাইন্যান্সিয়ালি অনেক ক্ষতি করে দেয় ইএসির বেডরুম। তো ইএসিতে কি করতে পারি? এই একটা জায়গা আসলো ইএসির মধ্যে, আমরা এখানে টয়লেট করতে পারি, এখানে বানাতে পারি। খুব একটা বেশি প্রবলেমেটিক হয় না ইএসির বাথরুম, খুব একটা বেশি গেলে একটা বাথরুম বানানোর জায়গা বলা যেতে পারে। তবে হ্যাঁ, মাথায় রাখতে হয় যে ইএসিতে বাথরুম বানাবো ঠিক কথাই, কিন্তু সেই বাথরুম কোনো মতেই যেন এসি অর্থাৎ সাউথ ইস্ট টাচ না করে। তারপর আসছে সাউথ ইস্ট। সাউথ ইস্ট নিয়ে নতুন করে বলার কিছুই নেই, আমরা প্রত্যেকেই সাউথ ইস্ট সম্বন্ধে জানি, প্রথম নিয়ে আলোচনা হয়েছে। সাউথ ইস্টে আমরা কিচেন অবশ্যই বানাবো, না পারলে আমরা বেডরুম বানাতে পারি, না হলে আমরা ডাইনিং হতে পারে, ড্রয়িং হতে পারে, বারান্দাও হতে পারে, কোনো অসুবিধা নেই। এসএসই, সাউথ অফ সাউথ ইস্ট, এই যে সাউথ অফ সাউথ ইস্টের জায়গাটি রয়েছে আমাদের এখানে, এই জায়গাটির একটি বিশেষ গুরুত্ব আছে। এটি আমাদের পাওয়ারকে বোঝায়, আমাদের কনফিডেন্সকে বোঝায়। যদি যদি তবু আপনার আনমিউট করা আছে, ওটা মিউট করুন। আচ্ছা। হুম। আপনার মাইকটা অফ করুন। কেউ হ্যান্ড রাইজ করলেন, বলুন। বলছি ইএসসি জায়গাটা, যে অ্যাংজাইটির জায়গাটা, ওটাতে বেডরুম হলে কি স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব পড়বে? কিসের ওপর? স্বাস্থ্য, শরীরের স্বাস্থ্যের উপর, শরীর খারাপ বা এরকম হ্যাঁ, অবশ্যই, অবশ্যই প্রভাব আসবে। কি কিরকম প্রভাব পড়তে পারে এটা জানতে চাইছি। আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, বলছি কিরকম প্রভাব পড়তে পারে শারীরিক উপর, বিষয়ের উপর।
দেখুন, প্রথম কথা হচ্ছে যে ইএসি তে যখন আমরা থাকছি, ইএসি তে থাকা মানে সর্বপ্রথম শরীরের দিক থেকে যে প্রবলেমটা আসে সেটা লিভার প্রবলেম আসে। সর্বপ্রথম লিভারকে দিয়ে অ্যাটাক করে, আর লিভার থেকে শুরু করে ধীরে 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 সেটা কিডনির ওপরে প্রভাব ফেলে, প্যানক্রিয়াসের ওপরে প্রভাব ফেলে, অর্থাৎ পেট সম্বন্ধিত যে অর্গানগুলো আমাদের রয়েছে সেই সমস্ত অর্গানকে প্রথম গ্রাস করে ইএসি। কেমন? তো সেক্ষেত্রে দেখা যেতে পারে সেখানকার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইএসির বেডরুমের কারণে, সেখানে ঘুমানোর কারণে বড় বড় অপারেশনের সম্মুখীন হতে হয়েছে ব্যক্তিকে। ইএসি বিশেষ করে যদি শারীরিক ক্ষতির দিক থেকে বলা যায়, পেটকে ইন্ডিকেশন দেয় এবং মানসিক চিন্তা বৃদ্ধি করে, কখনো কখনো মানসিক সমস্যাও নিয়ে আসে। বলছি ইএসি ঘরে যদি মানে ধরুন স্বামী স্ত্রী বা তার বাচ্চা বাচ্চা, তো একজনের স্বাস্থ্য খুবই খারাপ হচ্ছে আর দুজনের স্বাস্থ্য তো ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে এবার এখানে কি বিষয় হয়? হচ্ছে যে ইএসি একটা জোনের মধ্যে একটা বেডরুম পুরো আসতে পারে না। সেইখানে বেডরুম আছে মানে নয় সেটা ইস্ট টাচ করবে, ইস্ট থাকবে, ইস্ট থাকবে, এসি থাকবে, তিনটে জোনকে নিয়েই একটা বেডরুম হবে, অথবা দুটো জোনকে নিয়ে। তাই এই দুটো বা তিনটে জোনকে নিয়ে যখন একটা বেডরুম হচ্ছে, তাহলে বেডের একটা জোন থাকবে। বেডের জোনের মধ্যে যার শরীরটা বেশি খারাপ হচ্ছে, অতএব সে শুচ্ছে ইএসিতে, একই বেড হওয়া সত্ত্বেও তার জোনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, বাকি যে দুজন থাকছে তাদের জোনটা আলাদা। ঠিক আছে। আহেলি হ্যান্ড রাইজ করে আছেন, বলুন। বলছি যে এই যে যে ছবিটা এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটা আমি যদি ওই স্কোয়ার শেপটাকে আমার আহ, মানে বাস্তু ধরে নিই, তাহলে চক্রটা যেখানে আছে, চক্রের বাইরেও তো কিছু জায়গা পড়ে আছে। অবশ্যই। সেই জায়গাটার প্রভাব মানে বাস্তু হিসাবে আমি যদি ওইখানে রুম বা বেডরুম বা বাথরুম বা কিচেন যাই বানাতে চাই, সেক্ষেত্রে ওই জায়গাটা কিভাবে মানে মানে হবে, প্রভাব ফেলবে? খুব ইজি ব্যাপার। দেখুন, আমি ধরে নিলাম আমার এটা পুরোটা বাড়ি, ঠিক আছে, এটা আমার পুরো বাড়ি। হুম। আমার চক্র তো এর মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এদিকে তো আমার কিছু না কিছু হয়ে আছে। হুম। আপনার প্রশ্ন এটাই তো, এই যে এটা কোন জোনে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ। খুব ইজি ব্যাপার, এমন কিছুই না। আমি ব্রহ্মস্থান থেকে ধরবো, একটা সোজা লাইন টানবো, আমি এই আমি ইস্টের দেখবো যে ইস্ট জোনটা আমার বাড়ির কত দূর অংশ অব্দি যাচ্ছে, মানে কতটুকু অংশ নিচ্ছে। আমি এই লাইনটাকে মিলিয়ে একদম এর মানে একদম সমান লাইন টানলাম, দেখুন। অতএব আমার বাড়ির এই পোর্শনটা পুরোটা ইস্ট। বোঝা গেল? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি তো যখন আমার মানে ব্রহ্মস্থান থেকে এক্সটেন্ড করলে জায়গাটা যেটা পাচ্ছি, ওখানে তো একটা বেডরুম পুরো ইস্ট জোনেই চলে যেতে পারে। হ্যাঁ, হতেই পারে। ওই তো বললাম, ওটা জায়গার উপর নির্ভর করে, কতটা জায়গা আমার আছে তার উপর নির্ভর। যদি প্রচন্ড বড় জায়গা হয়, তাহলে একটা জোনে একটা বেডরুম আসতে পারে, একটা কেন দুটো বেডরুম আসতে পারে একটা জোনে। জায়গার উপর নির্ভর করে যে কতটা জায়গার উপর আমি কাজ করছি। এই বেডরুমটাকে বা এই জায়গাটাকে যখন আমি ছোট করে দেবো, তখন কি হবে? আমি এটাকে ছোট করে দিলাম, তখন দেখছি ইস্ট টাইম পাচ্ছি এইটুকু জায়গা, এখানে একটা বেডরুম হবে? হবে না। বেডরুম করতে গেলে আমাকে এই পুরো জায়গাটা নিতে হবে। তখন ইএসি আসবে, ইস্ট আসবে, ইএ নিয়ে আসবে, তখন তিনটে জোনকে নিয়ে একটা বেডরুম হবে। আর যখন আমি জায়গা বাড়িয়ে দিলাম, তখন দেখছি যে একটা জোনে একটা বেডরুম এসে যাচ্ছে। হুম। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো যেখানে ছিলাম আমরা, এসএসসি তে ছিলাম, কনফিডেন্সের যে জায়গাটি রয়েছে আমাদের, তো এসএসসি অর্থাৎ সাউথ অফ সাউথ ইস্ট আমাদের কনফিডেন্সকে বাড়ায়। এইখানের বেডরুম প্রচন্ড পরিমাণে পজিটিভ হয়, প্রচন্ড পরিমাণে।
এখানে যারা বিজনেসম্যান হয়, যারা লিকুইড ক্যাশ নিয়ে ব্যবসা করেন, তাদের জন্য উত্তম হয় এই জায়গাটি, প্রচন্ড ভালো হয়। তো এই জায়গা এসএসসিতে যদি বেডরুম হয় প্রচন্ড পরিমাণে পজিটিভ ফল দেয়। এখানে আমরা কিচেনও করতে পারি, কারণ সাউথ ইস্ট থেকে শুরু করে সাউথ পর্যন্ত এটা পুরোটা অগ্নিতত্ত্বের জায়গা। আর অগ্নি এখানে প্রচন্ড পরিমাণে জ্বলেছে, এখানে কমতে 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 সাউথে গিয়ে শেষ হয়ে গেছে। অতএব আমরা এখানে কিচেনও করতে পারি। কিচেন আমরা এখানে করলাম, প্রচন্ড পজিটিভ ফল। আমরা এখানে রুম বানালাম, প্রচন্ড পজিটিভ ফল। ডাইনিং করলাম, ড্রয়িং রুম করলাম, প্রচন্ড পজিটিভ ফল। এখানে আমরা সেগুলো করতে পারি, কিন্তু বাথরুম বানানো মানেই সেই অগ্নিকে নিভিয়ে দেওয়া, কোথাও না কোথাও অগ্নির ক্ষতি করা। তা থেকে বিরত থাকাই ভালো। তারপর সাউথ আসছে। পুরো বাড়ির মধ্যে না, পুরো বাস্তুর মধ্যে যদি শান্তির জায়গা বলে কিছু থাকে, শান্তি অর্থাৎ রিল্যাক্সেশন, সেটা একমাত্র সাউথ। যদি কেউ বলে আমি প্রচন্ড পরিশ্রম করে এসেছি, আমার এখন একটু শান্তির ঘুম লাগবে, তো সেই শান্তির ঘুমটা ঘুমানোর জন্য এই সাউথের বেডরুমের মতন উপযুক্ত বেডরুম আর হতেই পারে না। এর থেকে ভালো বেডরুম শান্তির জন্য অন্তত হতেই পারে না। আর কি হতে পারে সাউথে? এই সাউথেও কিচেন হতে পারে, রান্নাঘর হতে পারে। সাউথে কিন্তু মাস্টার বেডরুম হয়। মাস্টার বেডরুম আগের দিনে বললাম সাউথ ওয়েস্টে হয়। সাউথ ওয়েস্টে মাস্টার বেডরুম দায়িত্ববানেদের জন্য হয়, আর সাউথের মাস্টার বেডরুম যে কারোর জন্য হতে পারে, যাদের সত্যিকারের শান্তির প্রয়োজন আছে, যাদের প্রচন্ড ঘুমের প্রয়োজন আছে। এই সাউথের বেডরুম এমন একটা বেডরুম না, মানে যদি কেউ ভাবে আমি এখন প্রচুর পরিশ্রম করে এসেছি, এখন 10 ঘন্টা ঘুমাবো, তো সাউথের বেডরুমে গিয়ে সাউথে মাথা করে যদি সে ঘুমায়, 4-5 ঘন্টা ঘুমানোর পরে মনে হবে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, আমার শরীরে ফুল এনার্জি ফিরে এসছে, একদম রিল্যাক্স হয়ে গেছি আমি, কোনো টায়ার্ড আমার শরীরে এখন আর নেই, কোনো ক্লান্তি আমার শরীরে নেই, আমি একদম ফ্রি। এইরকম একটা ফিলিংস আসবে সাউথের বেডরুমে। সাউথের বেডরুম খুব পজিটিভ, দারুণ পজিটিভ রেজাল্ট দেয়। তো তারপর আসছে সাউথ অফ সাউথ ওয়েস্ট। এই জায়গাটার হচ্ছে বিরাট একটা প্রভাব রয়েছে, খুব খারাপ হলেও খুব ভালো এক জায়গা এটা। সাউথ ওয়েস্টটাকে বলা হয় ডিসপোজাল জোন। এইখানে আমরা যা কিছু রাখবো, এই ডিসপোজাল জোনে যা কিছু রাখবো সেগুলো ডিসপোজ হয়ে যাবে, আমাদের জীবন থেকে তার ভূমিকা ধীরে ধীরে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি সাউথ ওয়েস্টে গিয়ে কোনো বই রেখে দিয়েছি, অতএব সেই বইটার প্রতি আমার মোহ নষ্ট হবে, আমার মায়া নষ্ট হবে। সাউথ ওয়েস্টে যদি আমি কোনো দামি আলমারিও রেখে দিই না, সেটা ইউজ হওয়া বন্ধ হয়ে যায়, ওখানে পড়েই থাকে। সাউথ ওয়েস্টে যদি আমি কোটি টাকার গয়নাও রেখে দিই, সেটাও ইউজ হওয়া বন্ধ হয়ে যায় এসএসডাব্লিউ তে, সেটা ইউজ হওয়া বন্ধ হয়ে যায়, ইউজ হতে চায় না। তো এসএসডাব্লিউর একটা এর মানে জন্মগত কাজ বলা যেতে পারে যে ডিট্যাচমেন্ট তৈরি করা জিনিসের প্রতি। যা কিছু রাখবো তার থেকে ডিট্যাচমেন্ট। যদি কোনো মানুষকে রেখে দিই, তার বেডরুম বানিয়ে দিই এখানে, সে হয়ে যায় তার পরিবারের সঙ্গে কোনো ইয়ে থাকে না, মানে যেটাকে বলে বন্ধন, সেই বন্ধনটা থাকে না, নষ্ট হতে থাকে। হয়তো দেখা গেল পরিবারের সে মেন ইনকামার, প্রধান ব্যক্তি, ইনকাম করছে প্রচুর টাকা, অসুবিধা নেই, পরিবার তার টাকায় ফুর্তি করছে, তার টাকায় বেশি আছে, তারই কোনো গুরুত্ব নেই সংসার। এইরকম একটা পার্সোনালিটি তার এসে যায়, চলে আসে, তাকে কেউ মানতেই চায় না, তাকে মান্যতাই দেয় না। এসএসডাব্লিউ বেডরুম ধীরে ধীরে শরীর অসুস্থ হতে থাকে এসএসডাব্লিউর জন্য। পরবর্তীকালে এসএসডাব্লিউও কিন্তু বড় বড় কঠিন কঠিন রোগ দিয়ে থাকে। এসএসডাব্লিউতে কিচেন কখনোই করা যায় না, এসএসডাব্লিউর কিচেনও কিন্তু পরবর্তীতে প্রচন্ড পরিমাণে রোগ দিয়ে থাকে। তাই এসএসডাব্লিউ অত্যন্ত নেগেটিভ একটি জায়গা, কিন্তু এটাকে আমরা পজিটিভিটিতে কনভার্ট করতে পারি। কিভাবে করতে পারি পজিটিভিটিতে কনভার্ট? ধরুন যারা প্রচন্ড নেশা ভান করে না, যারা মাদক দ্রব্যে আসক্ত হয়ে আছে, এখন তো এই নেশা সারাবার জন্য ডক্টর আছে, রিহ্যাব রয়েছে, অনেক রকম সেন্টারে আদি সমস্ত কিছু রয়েছে। এই এই সমস্ত দ্রব্যের নেশা যারা করে, সেই নেশার দ্রব্যগুলো যদি নিয়ে আমরা এই এসএসডাব্লিউ জোনে রাখতে পারি, আর যদি একটু মেনটেন করতে পারি, এটা কথা দেওয়া সম্ভব যে আগামী 6 মাস 6-7 মাসের পর তাদের সেই নেশা কিন্তু ছাড়তে বাধ্য, ছেড়ে যায়, কারণ ওটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে দূরে সরে যায়, চলে যায় ওটা ওখান থেকে। এসএসডাব্লিউ জোন এতটাই প্রভাবশালী হয়।
অতএব ভাবুন, যে সমস্ত কারণের জন্য আমরা এদিক ওদিক ছুটে বেড়াই, সমস্ত উপায় কিন্তু আমাদের হাতে দেয়া হয়েছে। বাস্তুর এক একটা জোনকে, এক একটা দিককে কাজে লাগিয়ে কিন্তু আমরা অসাধ্য সাধন করতে পারি। এসএসডব্লিউ টয়লেট করার জন্য, বানানোর জন্য অত্যন্ত উপযুক্ত একটা জায়গা। কারণ টয়লেটই এমন একটা জিনিস যার সঙ্গে আমাদের কোনো রকম বন্ধন নেই, কিন্তু প্রয়োজনীয়, যেটা ছাড়া আমরা একটা দিনও চলতে পারবো না। সেই জিনিসটা থেকে আমরা আমরা সেটাকে ঘেন্না করি, আমরা সেখান থেকে দূরে থাকতে চাই। আর তার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই জন্য এসএসডব্লিউতে আমরা টয়লেট বানাতেই পারি, কারণ ওর সঙ্গে তো অ্যাটাচমেন্ট আমাদের নেই, ওটার সঙ্গে আমরা বন্ধন আমাদের নেই। ওটা তৈরি করা হয়েছে বন্ধন ত্যাগ করার জন্য, কারণ ত্যাগে শান্তি। তারপর আসছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট জোন নিয়ে বিশেষ কিছু বলার নেই, এখানে টয়লেট তো বানাতেই পারি না আমরা কোনো মতেই, বানালে কি হবে আমরা আন্দাজ পেয়ে গেছি। সাউথ ওয়েস্টের পরীক্ষা করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, জানেন, খুব ভালো কাজ। সাউথ ওয়েস্ট যারা যাদের ক্লিয়ার আছে, ভালো আছে, পরিবারের শান্তি আছে, বন্ডিং আছে, তারা একটা কাজ করুন, সাউথ ওয়েস্টে গিয়ে একটা সবুজ কালারের পর্দা টাঙিয়ে দিন, বা সবুজ কালারের কোনো কাপড় এখন ঝুলিয়ে দিন। 3-4 ঘন্টা বা 7-8 ঘন্টা পর অ্যাকশন দেবেন। ছোট্ট একটা বিষয় নিয়ে শুরু হবে অশান্তি, ঝামেলা, তারপর দেখবেন সেটা 3 থেকে কিভাবে তাল হয়ে গেছে। এটা আপনারা বাড়িতে ফলো করতে পারেন রেগুলার, যাদের বাড়িতে মোটামুটি টুকটাক ছোটখাটো বেশি অশান্তি লেগে থাকে, বা 3 থেকে তাল হয়ে যায়, বা যাদের বাড়িতে অশান্তি লাগে না কিন্তু লাগছে, সাউথ ওয়েস্টে গিয়ে দেখবেন সেখানে নয় সবুজ কালারের কোনো পর্দা ঝুলছে, নয় কোনো কাপড় ঝুলছে, নয় সেখানে কোনো জুতো উল্টে আছে, এগুলো থাকবে। সেটাকে সেখান থেকে সরিয়ে দিন, কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে অশান্তিটা ধীরে 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 আবার শান্ত দিকে চলে যাচ্ছে। বাস্তব মজার জিনিস এগুলো, একদম প্র্যাকটিক্যাল রেজাল্ট দেয়, খুব মজা লাগে এগুলোতে। তো যাদের পরীক্ষা করার ইচ্ছে হয়, যাদের মনে হয় যে এত কিছু বলছে, দেখি একবার কিরকম ফল দেয়, তো এটা করতে পারেন। তবে হ্যাঁ, অশান্তি প্রচন্ড বেড়ে গেলে তার দায় আমার না। ডব্লিউএসডব্লিউ, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, এই জোনটা হচ্ছে এডুকেশন জোন। বাচ্চাদের প্রতি বাবা মার একটা প্রচন্ড পরিমাণে আদেশ, মানে অভিযোগ থাকে বলা যায়, ছেলে মেয়ে পড়াশোনা করে না, প্রচন্ড চঞ্চল, পড়া ছাড়া বাকি সমস্ত কিছু কাজই তারা করে, পড়তে বসতে চায় না, একদম একদম পড়তে বসতে চায় না। কি করা যায়? রেজাল্ট খুব খারাপ করে, কিচ্ছু করতে হবে না, কারোর কাছে যেতে হবে না, কোনো কিছু ধারণা করতে হবে না। ডব্লিউএসডব্লিউ জোনটা আছে, বাচ্চাকে এখানে পড়তে বসিয়ে দিন, যথেষ্ট ভালো রেজাল্ট করবে, অটোমেটিক সে নিজে থেকেই পড়বে, কোনো চাপ নেই। এটা এডুকেশন জোন। আর এখানে টয়লেট করে ফেলা মানে ও বাচ্চা গেল, ওটা এডুকেশন খারাপ হবেই না। ঠিক তারপরে ওয়েস্টের জোন, এটা হচ্ছে গেন অ্যান্ড প্রফিটের জোন, অর্থাৎ ইচ্ছা পূর্তির জায়গা, লাভের জায়গা। এটা কি জোন বললেন এটা? হ্যাঁ, এটা কি জোন বললেন যেটা বলছেন এখন? প্রফিটের জায়গা, ওয়েস্ট, পশ্চিম দিক, আচ্ছা। প্রফিটের জায়গা, লাভের জায়গা। এই জায়গাতে যখন আমরা টয়লেট নিয়ে আসবো, পশ্চিমে যখন আমরা বাথরুম নিয়ে আসবো, তখন আমাদের কর্মফল নষ্ট হতে থাকবে। আমি কাজ তো করব প্রচুর পরিমাণে, কিন্তু সেই অনুযায়ী আমি কর্মফল পাবো না। আমি যদি 10 টাকার কাজ করি, ফল পাবো 5 টাকার, 6 টাকার, 7 টাকার, 10 টাকার ফল আমি পাবো না। অর্থাৎ কর্মফলের জায়গাটা খারাপ হওয়া। দ্বিতীয়, যদি আমি ব্যবসার সঙ্গে যুক্ত থাকি, তো আমার অবস্থাটা এমন হবে, আমার না প্রফিট না লস, প্রফিটও হচ্ছে না, লসও হচ্ছে না, এমন একটা জায়গায় ঝুলে যাওয়া। আর কি হতে পারে? পশ্চিমের টয়লেট আরো অনেক রকম প্রবলেম দিতে থাকে, যেমন ইচ্ছার পূর্তি না হওয়া। আমি একটা ইচ্ছা করলাম, ইচ্ছা পূর্তির কাছাকাছি গেলাম, মানে লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গিয়েও সেখানে বিফলতা দেখা, সেই লক্ষ্যে পৌঁছাতে না পারা, এটাও কিন্তু পশ্চিম দেয়। পশ্চিমের পজিটিভ দিক কি? পশ্চিমের পজিটিভ দিক হলো আমি যা চাইবো তাই পাবো। আবার এর থেকে বেশি পজিটিভিটি হতেই পারে না, তাই না? তাহলে পশ্চিমে আমরা কি করতে পারি? পশ্চিমে আমরা ডাইনিং করতে পারি, যেটা খুব উত্তম হয়, খাবার ঘর।
পশ্চিমে আমরা ড্রয়িং রুম করতে পারি, বসার ঘর। পশ্চিমে বেডরুম বানাতে পারি, খুব ভালো হয়। পশ্চিমে মেন এন্ট্রান্স করতে পারি, এটাও খুব ভালো হয়। টয়লেট ছাড়া, সেপটিক ট্যাঙ্ক ছাড়া পশ্চিমে সবকিছুই করা যায়, অসুবিধা হয় না, পজিটিভ রেজাল্টই আসে। তারপর আসছে WNW, ডিপ্রেশন জোন। এই একটা জায়গা, ডিপ্রেশন জোন। এইখানে যদি কোনো সুস্থ মানুষকে থাকতে আরম্ভ করে, বেডরুম যদি থাকে এখানে কারো, 3 মাস 4 মাস ম্যাক্সিমাম 1 বছর থাকবে, তার মধ্যে ডিপ্রেশন প্রবেশ করবে। বাড়ির সবাই খুব ভালো আছে, সে ডিপ্রেসড, চিন্তাযুক্ত, দূর ভাল লাগে না, কি হবে মিশে, কি হবে জীবন রেখে। 3-4 বছর তোমরা ক্রস করলে এই ডিপ্রেশন জোনে, একটা সময় তার মনে হয় যে আর জীবন রাখতে ভালো লাগছে না, এবার সুইসাইড করে নি। কারণ নেই কিন্তু কোনো। আর এই ডিপ্রেস থাকতে থাকতে হয়তো পরিবারের মধ্যে কোনো একটা বিষয় আলোচনা হচ্ছে, ওর সবসময় মনে হবে এই রে, এটা মানে আমাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এটা আমার সম্বন্ধেই বলছে। আর যা কথা ওকে বলা হবে, তখন উদাহরণ দিয়ে কোনো কথা বলা হলো, ও মাইন্ডে নিয়ে নেবে, ও আমাকেই মিন করছে, তার মানে হয়তো ওকে বলাই হয়নি সেটা, ও ভাববে যে এটা আমাকে বলা হচ্ছে। এই রকম ধরনের মেন্টালিটি ডেভেলপ হয় তার ডিপ্রেশন জোনের জন্য। ভাবুন একটা বেডরুম কতটা প্রভাব আনতে পারে, কোন জোনে আমি শুচ্ছি, কোন জোনে আমি থাকছি, তার কতটা বড় প্রভাব, কতটা বড় effect। তাহলে এখানে কি বানাবো আমরা? এখানে আমরা বানাবো টয়লেট, অত্যন্ত উত্তম জায়গা। টয়লেটে গিয়ে থাকবো ম্যাক্সিমাম 1 ঘন্টা, এর বেশি তো না। কারো 5 মিনিট, কারো 10 মিনিট, কারো 15 মিনিট, কারো 20 মিনিট, আর খুব বেশি হলে 1 ঘন্টা, এর বেশি তো না। তাহলে এর বেশি যখন না, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা যেন কি ডিপ্রেশন আসবে? ও ডিপ্রেশন খালি করতে তো যাচ্ছি, কারণ যখন বেগ আসে তখন ডিপ্রেশন আসে যে কি কখন ছাড়বো, তো সেটা ক্লিয়ার করতেই যা হলো এক প্রকার, তো সেটা জন্য ঠিক আছে। তারপর আছে NW, অর্থাৎ নর্থ ওয়েস্ট। এটাও আকাশতত্ত্বেরই এরিয়ার মধ্যে পড়ে। নর্থ ওয়েস্ট হচ্ছে আমাদের সাপোর্টিং জোন, ব্যাংকিং সাপোর্টের জায়গাটাকে বিশেষ করে দেখে নর্থ ওয়েস্ট। ব্যাংকিং সাপোর্ট মানে, ধরুন আমি কোনো একটা বাড়ি বানাবো, তার জন্য আমার লোনের প্রয়োজন, বা কোনো একটা ব্যবসা আরম্ভ করব, তার জন্য আমার লোনের প্রয়োজন। অনেক সময় এই লোনগুলো আটকে যায় বিভিন্ন কারণে, বা লোন নেবার পরেও আমি লোনটা শোধ করতে পারি না বিভিন্ন কারণে। এই সাপোর্টিং জায়গাটাকে নর্থ ওয়েস্ট থাকে। যদি নর্থ ওয়েস্ট স্ট্রং থাকে, সেই লোনটা ইজিলি পাস হয়ে যাবে এবং পরবর্তীকালে আমি লোনটা খুব সহজে শোধ করে দিতে পারবো। তার সঙ্গে সঙ্গে নর্থ ওয়েস্ট আমাদের পারিবারিক সাপোর্টকেও দেখে, যে আমি কোনো একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, কোনো একটা কাজ শুরু করতে যাচ্ছি, তার জন্য আমার ফ্যামিলির সাপোর্ট প্রয়োজন, আমি সেই ফ্যামিলি সাপোর্ট পাচ্ছি কিনা। যদি না পাই, নর্থ ওয়েস্ট প্রবলেম আছে। যদি পাই, নর্থ ওয়েস্ট স্ট্রং আছে, ঠিকঠাক আছে। এইটা একটা বিরাট বড় ব্যাপার নর্থ ওয়েস্ট। বলুন। বলছি, কালকে জন্মছক নিয়ে একটু বলা হয়েছিল, যে জন্মছকে যদি দোষ থেকে থাকে তাহলে সেটা পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে অবশ্যই। সেক্ষেত্রে আমি বাস্তব পরিবর্তন করেই বা কি করব, আর আমি অন্য কোনো ব্যবস্থা নিয়েই বা কি করব? হ্যাঁ, ঠিক, ঠিক প্রশ্ন একদম। জন্মছকে দোষ থাকলে সেই দোষের পরিবর্তন করা সম্ভব নয়, একদম বাস্তব কথা। কিন্তু আমি এটা কখন বললাম যে তার এফেক্টকে কমানো যায় না? কতটা কমানো যায়? 99% কমানো যায়। আর কিছু শুনে খুব লাগবে? ভালো লাগলো। আর কিছু প্রয়োজন আছে? আমার দোষ আছে, দোষ কাটানোর দরকার নেই, আমি কাটাবো না দোষ, কিন্তু তার প্রভাব তো কমিয়ে দিতে পারি। আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু গতি কমাতে পারি, গতি বাড়াতে পারি, এটা আমাদের হাতে আছে। আমাদের হাতে কিছুই দেওয়া হয়নি, অথচ সবকিছুই দেওয়া আছে, এটাই ব্যাপার। লাস্ট আসছে NNW। আর একটা বলুন। বলছি, বাস্তু মানে নতুন বাস্তু বানানোর জন্য মিনিমাম কতখানি জায়গা প্রয়োজন হয়?
এটা তো ডিপেন্ড করে আপনার কতটুকু জায়গা আছে তার উপরে। বাস্তু বাস্তু মতে যদি বানাতে চান, সেখানে 10x10ও বানানো সম্ভব। 10x10 বলতে বুঝলাম না। আমি ওই কাটা শতকের হিসাবে বললে ভালো হয়। 10x10 মানে 10 ফুট বাই 10 ফুটও একটা বাস্তু অফিসের বাড়ি বানানো যেতে পারে। ওটা ডিপেন্ড করে না, আচ্ছা ডিপেন্ড করছে আমার জায়গা কতটুকু আছে, আমার উদ্দেশ্যটা বাস্তু মতে আমাকে বানাতে হবে। জায়গা কতটা আছে এটা ডিপেন্ড করে না। আপনি যেহেতু অ্যাডভান্স আচ্ছা ক্লাসে ঠিক। আছেন, আর আমি পরের দিনে একটা কাহিনী রেখেছি অ্যাডভান্সের জন্য, একটা গণেশের কাহিনী রাখা আছে, যে একটা ছোট্ট কুঁড়ে ঘরকেও বাস্তু অফিসিয়াস বানিয়ে সেখান থেকে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করা যায়, এবং সেটা করে দেখানো হয়েছে, সেটা আমি পরের অ্যাডভান্স ক্লাসের জন্য রেখেছি, জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে। লাস্ট আসছে এনএনডব্লিউ, নর্থ অফ নর্থ ওয়েস্ট। এই যে এনএনডব্লিউ যে জোনটা আছে নর্থ অফ নর্থ ওয়েস্ট, এটা জলতত্ত্বের মধ্যে পড়ছে প্রথম। এই জোনটা হচ্ছে প্রচন্ড পরিমাণে আধ্যাত্মিকতার জায়গা এবং সেক্স অফ অ্যাট্রাকশনের জায়গা। অর্থাৎ এখান বলা যায় যে সম্পূর্ণ সৃষ্টির যে উৎস, সেই উৎসটাই এখান থেকে। এই জায়গাতে যদি যারা নিউ ম্যারিড কাপল রয়েছে, যারা যারা নবদম্পতি, তাদের জন্য বেডরুম এই জায়গায় প্রচন্ড পরিমাণে শুভ ফলদায়ক হয়, খুব ভালো হয়, তাদের মধ্যে বন্ডিং খুব ভালো হয়। এবং তার সঙ্গে সঙ্গে এনএনডব্লিউ জোন আরো অনেক রকম ভাবে কাজ করে, এবং এখানে আমরা স্টাডিও করতে পারি, খুব ভালো হয়। যে কোনো কাজ যখন আমরা এনএনডব্লিউ তে বসে করব, আমাদের অ্যাটেনশন খুব ভালো থাকে সেটার প্রতি। যদি কোনো চিন্তা ভাবনা আমরা এনএনডব্লিউ তে গিয়ে করি, তারও প্রচন্ড রকম পজিটিভ প্রভাব আমাদের মধ্যে কাজ করে। মানে একটা চিন্তা আমি করছি এনএনডব্লিউ তে বসে, সেখান থেকে আরো অনেক রকম চিন্তা আসবে ওটার সঙ্গে লিঙ্ক করে, এবং সেগুলো খুব পজিটিভ। আর পরবর্তীতে দেখা যায় এনএনডব্লিউ তে বসে যেই চিন্তা ভাবনাগুলো করা হয়, পরবর্তীকালে সেই সমস্ত ভাবনাগুলো কিন্তু বাস্তবেও রূপান্তরিত হয়। এনএনডব্লিউর একটা বিরাট বড় পজিটিভ পয়েন্ট এটা। এনএনডব্লিউ তে বসে আপনি যে কথাগুলো বলবেন, পরবর্তীকালে হয়তো সময় লাগতে পারে, পরবর্তীকালে সেই সমস্ত কথা বাস্তবে রূপান্তরিত হবেই হবে। এনএনডব্লিউ তে বসে আপনি যে চিন্তা ভাবনাগুলো করবেন সেগুলো রূপান্তরিত হবে, যে কথাগুলো বলবেন সেগুলো সত্যি হবে। এইটা একটা দারুণ পজিটিভ ঊর্জা এনএনডব্লিউ থেকে আমরা পেয়ে থাকি। এখানে আমরা বেডরুম বানাতে পারি, ডাইনিং বানাতে পারি, ড্রয়িং বানাতে পারি। কিচেন আমরা কখনোই বানাতে পারবো না এনএনডব্লিউ জন্য, কারণ এই এনএনডব্লিউ তেই যখন কিচেন চলে আসে, তখনই শুরু হয়ে যায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এখন যেটা প্রচন্ড পরিমাণে বেড়েছে। এনএনডব্লিউ জোনে যখনই কিচেন আসবে, এবার দেখা গেল যে কিচেন নেই, তবুও এই সেম জিনিস হচ্ছে। তখন কিচেন নেই কিন্তু কিচেন রিলেটেড মানে অগ্নিতত্ত্ব রিলেটেড কোনো জিনিস আমরা দেখতে পেয়ে গেছি, অর্থাৎ সেখানে আসতে পারে লাল কালার বা পিঙ্ক কালার চলে আসলো এনএনডব্লিউ তে, বা অগ্নিকে রিপ্রেজেন্ট করে এরকম কোনো জিনিস এসএডব্লিউ তে চলে আসলো, এই এনএনডব্লিউ তে চলে আসলো, তখনও হতে পারে। এই ধরনের জিনিস অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, এই ধরনের কোনো জিনিস যখন এনএনডব্লিউ তে আসে, তখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আমরা দেখতে পাই। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না এনএনডব্লিউ জোনে আমরা অগ্নিতত্ত্বকে নিয়ে যাচ্ছি। এই ছিল আমাদের 16 দিকের একটা ছোট্ট বিবরণ, মানে বেসিক যেটাকে বলা যায়। যদি আমরা গভীরে ঢুকতে চাই, সে সুযোগ আমাদের হাতেই আছে, আমরা জানতে চাইলে জানতেই পারি। তার জন্য আমাদেরকে অ্যাডভান্সের সঙ্গে যুক্ত হতে হবে। আর যারা যারা এই 3 দিনের ক্লাসটি করলেন, নতুন যারা করলেন, প্রথম শুনলেন, এই মুহূর্তে যারা ক্লাসে উপস্থিত আছেন, আমি তাদের প্রত্যেককে একবার করে আনমিউট করবো, যে তারা কতটুকু বুঝলেন, বা এর পিছনে আদৌ কোনো বিজ্ঞান আছে নাকি 3 দিন আমরা এখানে শুধু সময় নষ্ট করলাম, তাদের কিছু মতামত আমি জানতে চাইবো। দেব কুমার বাবু, হ্যাঁ স্যার। কিছু বুঝলাম, পেলাম কোথাও, আমরা বুঝতে পারলাম যে আমার অবস্থাটা কিরকম আছে, আমার পরিস্থিতি কেমন, বুঝতে পেরেছি কিছু?
হ্যাঁ স্যার, যেমন আশেপাশে যেমন দেখতে পাই যে এরকম কিছু রয়েছে আর কি অসুবিধা। বলুন, শুনতে পেলাম না। মানে কারোর অসুবিধা এরকম দেখতে পাই এই রিলেটেড বাস্তু প্রবলেম বা এগুলোর জন্য। আপনি অন্যেরটা তো পরে দেখবেন, আগে নিজেরটা দেখবেন না। নিজেরও কিছু কিছু রয়েছে, যেমন কিছু স্যার কালার প্রবলেম রয়েছে মনে হচ্ছে। দেখুন, বাস্তু মনে হয় বলে কিছু হয় না। বাস্তু দুটো সিদ্ধান্ত বিশ্বাস করে, একটা হ্যাঁ একটা না। হচ্ছে তো হ্যাঁ, না হচ্ছে না তো না। আর না বুঝতে হচ্ছে করে স্যার। দোষটা কি আছে, তখন আমাকে সিমটমে যেতে হবে, তাই না? হ্যাঁ। বাস্তু দোষ আছে মানে আপনার সঙ্গে 100% সিমটম ম্যাচ করবে। সিমটম ম্যাচ করছে না মানে আপনার ওই বাস্তু দোষটা নেই। শুধুমাত্র ক্লাস করেছি বলি আমরা বলতে পারি না যে আমার এখানে এই কালারটা করা আছে আমার বাস্তু দোষ হয়ে গেছে, না, একদমই না। আগে দেখুন আপনার সঙ্গে সে সিমটম ম্যাচ করছে কিনা। ভয় পাওয়ার কোনো দরকার নেই যে এখানে এটা থাকলে এইটা হয়। আমি এখন বললাম এখানে বাথরুম থাকলে অনেক রকম প্রবলেম হয়, রান্নাঘর থাকলে অনেক রকম প্রবলেম হয়। আপনি আপনার আপাতত দৃষ্টিতে দেখছেন যে আমার এখানে টয়লেট আছে, আমার কিচেন আছে, এইটা আমার এইসবগুলো হবে, আমার বড় দোষ আছে। একদম ভয় পাওয়ার দরকার নেই। আগে দেখুন যে থাকলে সিমটম গুলো কি বলছি আমি, যদি সেগুলো ম্যাচ করে তখন ভাবনা চিন্তা করার বিষয় আছে যে হ্যাঁ ঠিক আছে, আমাকে চেঞ্জ হতে করতে হতে পারে। যখন আপনার সঙ্গে সিমটমই ম্যাচ করছে না, তার মানে আপনি মুক্ত। ওই দোষটা আপনার নেই। আপনি যেটাকে ঈশান ভাবছেন সেটা ঈশান নয় আপনার। এবার বলুন আপনার কোন সিমটম ম্যাচ করছে। যেমন স্যার যে কাজগুলো করছি মানে ঠিক মতো ইয়েটা পাচ্ছি না আর কি, মানে যে কাজ ওর করছেন, ফল পাচ্ছেন না। ফলটা পাচ্ছি না। আচ্ছা, আর এইরকমই স্যার মোটামুটি, আর কাজ বাকিগুলো মনে হয় ঠিক আছে। কাজ করছেন, ফল পাচ্ছেন না, এর মানে প্রবলেম ওয়েস্টে আছে, পশ্চিমে। হ্যাঁ। হ্যাঁ। পশ্চিমে আপনার কি আছে? পশ্চিম দিকে স্যার একটা টয়লেট আর একটা কিচেন রয়েছে। ব্যাস, পশ্চিম দিকে টয়লেট সরিয়ে দিন, প্রবলেম সলভ। কিচেন অসুবিধা হবে না, হ্যাঁ। বা টয়লেট সরাতে হবে। টয়লেট ওখানে ট্রিটেবল আছে, মানে টয়লেটের চারপাশ পুরো থেকে। পশ্চিম না, একটু কোনার দিক করে আর কি। উত্তর পশ্চিমের কোণা। হ্যাঁ। উত্তর পশ্চিমের কোণা হলে বায়ুকোণ হয় যেহেতু ওটা, কিন্তু বায়ুকোণ আপনার হয়তো পড়ছে না যেহেতু আপনার কর্মে বাধা আসছে বলছেন, হ্যাঁ। অতএব ওটা পড়ছে না। আপনার এখানে দুটো ট্রিটমেন্ট আছে। এক হচ্ছে আপনি ইউলো কালারের টেপ দিয়ে টয়লেট সিট কভার করে দিন। আর দ্বিতীয় যে কিচেনটা আছে, কিচেনের স্ল্যাবটা ইউলো করে দিন, প্রবলেম সলভ। ভাঙচুরের কোনো প্রয়োজন নেই। তখন দেখবেন যে কর্মগুলো করছেন ঠিকঠাক ফল পেয়ে যাচ্ছেন। আচ্ছা। নেক্সট, তারপর আর কি আছেন? প্রসেনজিৎ বাবু, আপনি উত্তর পেয়েছেন? প্রসেনজিৎ চক্রবর্তী, আপনার ছিল তো পশ্চিমে টয়লেট, পশ্চিমে বাথরুম? বলুন, কেউ হ্যান্ড রাইজ করেছেন? হ্যালো। বলুন। পশ্চিমে তো ওটা আছে, এখন এই মুহূর্তে একটা মানে চালু তো হয়নি, মানে নতুন বাড়ি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো ওটার মানে সলিউশন কি আছে? ওটার চারপাশ থেকে আপনি একটা ইয়েলো হলুদ কালারের টেপ লাগিয়ে দিন, প্রবলেম সলভ। ইয়েলো হলুদ। ইয়েলো আচ্ছা, মানেই হলুদ। মানে পুরো 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 মানে ওই বাথরুম, পুরো বাথরুমটাই? পুরো বাথরুমটা না, যেটা প্যান থাকবে বা কমোড থাকবে তার চারপাশ থেকে হ্যাঁ। বর্ডার দিয়ে দেবেন। হ্যাঁ। আচ্ছা, তো এতে আর পরে কোনো প্রবলেম হবে না? না। আচ্ছা, স্যার নাহলে ওইখানে ওই যে স্যার ভাঙা বললেন জোড়া যে আবার হবে। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কি তাহলে মানে তাহলে আবার ভাঙা জোড়ার কোনো দরকার নেই তো? না না, 99% ক্ষেত্রে ভাঙাচোরা করতে হয় না। ওই তিনটে দিক ছাড়া, ঈশান অগ্নি নৈরিত ছাড়া কোথাও ভাঙাচোরা করতে হয় না। 2 টাকা 10 টাকা খরচা করলেই আমরা ট্রিটমেন্ট করতে পারি। এটাই বাস্তুর মজা। আচ্ছা, ধন্যবাদ।
আমার তো একটা চিন্তাই ছিল কি এটা কি করবো তাহলে। না, কোনো চিন্তার দরকার নেই, আমাদের কাজ চিন্তা মুক্ত করা, চিন্তা দেওয়া না। হ্যাঁ বলুন। ধন্যবাদ। তাহলে বলছে যে ইউরো টেপ দিলে তো স্যার ওটা কি ব্যবহার করা যাবে না, ওটা বন্ধ রাখতে হবে? না না, ব্যবহার করা যাবে, নিশ্চয়ই ব্যবহার করা যাবে, অবশ্যই ব্যবহার করা যাবে। মানে খালি ওই প্যান্টের কাছে ইউরো একটা কিছু ইউরো রং করে দিলে হবে স্যার? কি হলো? যদি কালারিং করে দিই এই হলো? না, কালার না, টেপই কাজ করবে, কালারে কাজ করবে না। তাহলে এই হলো কি টেপ থাকবে এখানে? টেপ টেপ থাকবে, 3-4 মাস ছাড়া ছাড়া চেঞ্জ করতে হবে, ওটাই ওর একটা সমস্যা, এটাই 3-4 মাস ছাড়া ছাড়া চেঞ্জ করতে হবে, উঠে যাবে, জল লাগলে উঠে যায়। হ্যাঁ সেই বলছি। হ্যাঁ, তো 3-4 মাস ঠিক আছে, এরকম তো বলুন। এরকম তো কোর্স তো স্যার ভালোই লাগলো, এই মানে অনেক কিছু জানা হলো, যেগুলো আমাদের জ্ঞান ছিল না, এগুলো আমি তো অনেক কিছু শিখলাম, অনেক জানলাম। নিশ্চয়ই আমাদের কাছে আরো জানার সুযোগ আছে, যারা যারা অ্যাডভান্স করতে চান তারা যে গ্রুপটায় আমরা আছি না, বা সায়েন্স ইন বাস্তু যে গ্রুপটায় আছি, ওই গ্রুপটাতে তারা লিখবেন যে আমি অ্যাডভান্স করতে চাই, তাহলে আপনাকে অ্যাডভান্স কোর্সে অ্যাডমিশন করিয়ে নেওয়া হবে। আর স্যার আপনার স্যার নোটিশ দেন না স্যার, যে সমস্ত কোর্সের ইয়ে হয় সে নোটিশ দেন না স্যার ইয়েতে? হ্যাঁ, আপনার যে গ্রুপে আপনারা অ্যাড করে নেওয়া হবে, অ্যাডভান্সের গ্রুপে যারা করতে চান, সেই সমস্ত গ্রুপে আমাদের যাবতীয় যত কোর্স আছে সমস্ত কোর্সের খবর ওখানে পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, অ্যাডভান্স কোর্সে স্যার মানে বললেন যে 1 বছর, কাল বলছেন 1 বছরের কোর্স নাকি? 1 বছরের কোর্স, একদমই তাই। ওইটা স্যার মাসিক ফিস কত স্যার? ওটার টোটাল ফিজ আছে 4,999। এবার ওটা ইনস্টলমেন্ট ব্যবস্থা আছে, 3টে ইনস্টলমেন্ট ব্যবস্থা রয়েছে। মানে ওইটা কি স্যার এইটা আরো বেশি করে ভিডিও থাকার করানো হবে তো স্যার? আর ওটা আরো অনেক ডিপলি জ্ঞান আছে, তখন দেখবেন যে জ্যোতিষ এবং বাস্তু দুটো কম্বাইন কোর্স। আর বাস্তু ছাড়া জ্যোতিষ অসম্পূর্ণ, জ্যোতিষ ছাড়া বাস্তু অসম্পূর্ণ, ওরা একে অপরের পরিপূরক। কারণ জ্যোতিষ দেখে, জ্যোতিষের কাজ দেখা, প্রবলেমটা কি দেখা, আর বাস্তু ট্রিটমেন্ট, বাস্তু চিকিৎসা। জ্যোতিষের মাধ্যম দিয়ে আমরা রোগ খুঁজে বের করি, আর বাস্তুর মাধ্যম দিয়ে আমরা চিকিৎসা করি, তবেই আমরা 100% ফলটা পাবো, নাহলে পাবো না, সম্ভব নয়। তো স্যার আপনার স্যার অ্যাডভান্স কখন শুরু হবে আবার? অ্যাডভান্সের নতুন ব্যাচ শুরু হবে সম্ভবত জুন মাস থেকে। ওই স্যার টাইম কখন? অ্যাডভান্স ক্লাসের টাইম আপনার ওই ডিটেলসটা আপনি ওই গ্রুপে একটা এসএমএস করুন না, ওখানে আপনাকে কেউ যদি ফোন করবে ওরা সব বলে দেবে। আমি টাইমিংটা আসলে জানি না, আমি ক্লাস নিই যদিও, কিন্তু আমার কাছে টাইমিংটা নেই ঠিক আসলে। ঠিক আছে। আর কিসের ক্লাস হয় স্যার? এখানে বাস্তু হয়, জ্যোতিষ হয়, যোগা হয়, বিভিন্ন ভাষার ক্লাস হয়, আয়ুর্বেদের ক্লাস আছে। অর্থাৎ ভারতবর্ষের যত প্রাচীন বিদ্যা রয়েছে না, যত প্রাচ্য বিদ্যাগুলো রয়েছে, সমস্ত রকম প্রাচ্য বিদ্যাই শেখানো হয়, যে বিদ্যার দ্বারা আমরা সমাজের সঙ্গে সঙ্গে নিজের উন্নতি ঘটাতে পারি, সেই সমস্ত বিদ্যাই এখানে শেখানো হয়। আয়ুর্বেদটা আপনি নেন স্যার? আয়ুর্বেদটা আপনি নেন? আয়ুর্বেদের প্রথম ধাপটা আমি নিই, তারপরে আরো অ্যাডভান্স লেভেলে শেখানো হলে সেখানে আমাদের টিচার আছে, তারা রীতিমতো চিকিৎসা করেন, বিভিন্ন বড় বড় জায়গায় যুক্ত, তারাই ক্লাস নেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আর সব থেকে বড় একটা পজিটিভ পয়েন্ট যেটা আমাদের এখানে খুব শিগগিরই শুরু হচ্ছে, মানে এটা মে মাস থেকেই শুরু হবে, যৌগিক পদ্ধতিতে, অর্থাৎ যোগের মাধ্যম দিয়ে আমরা রোগ নিরাময় কিভাবে করতে পারি কোনো ওষুধ সেবন ছাড়া। এটার অল্টারনেটিভ দুটি ব্যবস্থা আছে, এটা সবার জন্যই অত্যন্ত লাভদায়ক, অত্যন্ত লাভদায়ক। প্রসেনজিৎ বাবু বলুন, হ্যান্ড রাইজ করছেন। এটা কি 1 বছর হ্যাঁ। 1 বছরের কোর্স এটাও? না, যোগাটা নির্ভর করে কার যার যেরকম শারীরিক প্রবলেম আছে
তার উপর নির্ভর করে। হুম। যদি কেউ শিখতে চায় যে হ্যালো। সারা জীবন যোগা শিখে যাব, তার জন্য আলাদা ব্যবস্থা। যদি কেউ কোনো রোগ নিয়ে আসে যে আমার এই প্রবলেমটা, যেটা আমি সারা ওষুধ ছাড়া, তখন ওটার সেই রোগটার উপর নির্ভর করছে সেটা কতদিন লাগবে, তখন আমরা আগে থেকে বলে দিই যে এতদিন টাইম দিতে হবে, এতদিনের মধ্যে রোগটা সারবে। এই যে হ্যালো। মে মাস থেকে, মে মাস থেকে, পরের মাস থেকে। হ্যাঁ, এই সামনে মে মাস, এখন এপ্রিল চলছে, এরপরেই মে। আচ্ছা, বলুন, হ্যান্ড রাইজ করেছেন। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, আমি বলুন। বলছি বাথরুমের প্যান্টটাই যদি হলুদ কালার করে দেওয়া হয়। না, কোনো লাভ নেই। আপনাকে বাথরুমের যে প্যান থাকছে তার বাইরে দিয়েই করতে হবে হলুদ কালারের টেপ। টেপই দিতে হবে কিংবা কালার করলে হবে না? না, কালারে হবে না, টেপেই করতে হবে। কারণ টেপই একমাত্র জিনিস যে জলকে কিন্তু ধারণ করতে পারে, বা জলকে সরিয়ে দিতে পারে, কালার কিন্তু পারবে না। ও কারণ টেপটা প্লাস্টিকের তো, আচ্ছা, হ্যাঁ, এই কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি পেলেন প্রসূন বাবু? আপনাদের হ্যাঁ, সাথে তো মোটামুটি তো কিছুটা, হ্যাঁ না, কিছুটা তো মোটামুটি মাথায় ঢুকেছে। আচ্ছা, ভালো লাগছে, ভালো লাগছে। তো এটা আপনার আপনার বাড়ি কোথায়? প্রতিদিনত এটাকে এটা রিপিট করতে থাকলে ধীরে 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 একটু ঢুকবে আর কি। এটা রিপিট হবে, প্রতি মাসেই আমাদের এই ক্লাসটি হয়। আপনি তো একবার অ্যাডমিশন নিয়েছেন, আপনাকে হ্যাঁ, অ্যাডমিশন নিতে হবে না, হ্যাঁ। আপনি আর প্রতিবারই লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাঁশকুড়ার কাছে আষাঢ়ি। আচ্ছা আচ্ছা, আমি আমি এই মুহূর্তে আছি জবলপুরে, মধ্যপ্রদেশ। মধ্যমগ্রাম, ঠিক আছে। মধ্যপ্রদেশ, আচ্ছা, মানে জবলপুর, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ জবলপুর। আমার মামার ছেলে আপনার কাছে যায়, আচ্ছা, কি নাম? ওই রাজপণ্ডিত, ওই বানেশ্বর রাজপণ্ডিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই আমাকে বললো কি দাদা ই করানো, ঠিক আছে, দেখি। আচ্ছা, যা কিছু পেয়েছেন তো, 3 দিন নষ্ট হয়নি তো? না 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 না, যেটা পেয়েছি তো, যে কোনো জিনিস একবার পড়লে এতে করলে হয় না, এটা রিপিট করতে 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 এটা ধীরে ধীরে ঢুকে। একদমই হ্যাঁ, তাই। চিন্তা নেই, আপনারা মোটামুটি। ক্লাসের লিঙ্ক পাবেন প্রতি হ্যাঁ, মাসে। আমাদের এই ক্লাসটি প্রতি মাসে 11, 12, 13 তারিখ ফিক্স থাকে, কেমন? আচ্ছা, তো পরের মাসে ঠিক 11 আছে, তারিখ আপনার সঙ্গে আবার দেখা হবে আশা করছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঋত্বিক, হ্যাঁ স্যার, আচ্ছা, বলুন। বলছি বলুন। বলছি যে যোগা ক্লাস হ্যাঁ কখন হবে? মানে যোগা ক্লাস বলতে ওই যোগ ব্যায়াম তো? হ্যাঁ, যোগ ব্যায়াম প্রাণায়ামের ক্লাস হবে। কখন হবে টাইমটা এখনো ফিক্সড হয়নি, টাইমটা সময় হলে জানিয়ে দেওয়া হবে। না, ওটা অনলাইন ওটা অফলাইন কিরকম, সপ্তাহে সপ্তাহে হবে নাকি প্রত্যেক দিন হবে? সপ্তাহে একদিন কি দুদিন বা সপ্তাহে প্রত্যেক দুদিন, দিন? সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে। মানে সকালের দিক না বিকালের দিক? বিকালের দিকেই থাকবে বেশি আশা করছি আমরা, তবে সকালের দিকেও রাখবো, ইচ্ছে আছে। খুব আচ্ছা, ঠিক সম্ভবত আছে। ওটা শনি রবিবার থাকবে ক্লাসটা, খুব সম্ভবত। এখনো পুরোপুরি ঠিকঠাক হয়নি সবটা, আমাদের শিডিউল রেডি হচ্ছে। আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা সব গ্রুপে খবর পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। ঋত্বিক বাবু, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে সবই শুনলাম, ভালোই লাগলো। তো আমারও মনে হয় সেম কিছু কিছু প্রবলেম আছে। তো একদিন অফিসে মানে আপনার সঙ্গে যোগাযোগ করে একদিন কথা বলবো আর কি এই আপনার ব্যাপারে। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মানে 58 বেড। 58 গ্রেড, আচ্ছা, হ্যাঁ, কাছাকাছি, ঠিক আছে। আমার ওই বন্ধুটা আছে না, অরিন্দম চক্রবর্তী, আচ্ছা ওখানেই আচ্ছা, যায়।
আচ্ছা ওই আমাকে বললো আর কি যে তুই এরকম করার জন্য। আচ্ছা, ক্লাসে কি বুঝলেন, কিছু বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, খুব ভালো লাগলো। তো মানে আপনার 3 দিনের 2 ঘন্টা করে 6 ঘন্টা নষ্ট হয়নি আপনি তো? কালকে, না 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 এরকম কোনো ব্যাপার না, মানে আমার এরকম নিয়ে কোনো অনেক কিছু জানার ছিল, বাট আমি জানতাম না যে এরকম এরকম হয় বলে। আপনি কালকে অনেক কিছু বলেছেন, তো আমার অনেক মানে মনে আছে, মানে কিছু কিছু সিমটমও আছে এরকম ব্যাপার। তো আমি কালকে সেটা অরিন্দমের সঙ্গে শেয়ার করলাম এরকম ব্যাপার, ও বললো স্যারের সঙ্গে কথা বলে ডাইরেক্টলি একবার কথা বলিয়ে দেবে আর কি, But এরকম। ঠিক আছে, আপনাদের সঙ্গে প্রত্যেকের সাথে আমার আবার আগামী মাসে দেখা তো হবেই। আর এই যে জিনিসটা আমরা পড়াশোনা করলাম না, এই যে 3 দিন ধরে আমরা পড়লাম, তো এটা যাতে ভুলে না যে আমরা তো আবার পরে 1 মাস পরে দেখা করব, 1 মাস পরে আমাদের ক্লাস হবে আবার, তো যাতে ভুলে না যাই এর জন্য শুভম ভাস্কর আর্কিটেকচার নামে একটি চ্যানেল ইউটিউবে আছে, যদি ওইটা আমরা ফলো করতে থাকি তাহলে জিনিসগুলো আর ভুলে যাব না। ভুলে তো যাবই না, তার সঙ্গে আরো অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। যে জ্ঞান আমরা 3 দিনে পেয়েছি, 3 দিনে তো সম্পূর্ণ বাস্তবে জানা সম্ভব না। তো যাতে এই 3 দিনের সবটা জানতে পারিনি ঠিক কথাই, কিন্তু সবটা জানতে পারবো এর ব্যবস্থার জন্য এখন তো অনেক উন্নত হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া। তো তার মধ্যে ইউটিউব অন্যতম একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে। তো সেখানে আমাদের একটি না দুটি চ্যানেল রয়েছে, তো সেইখানে যদি আমরা ফলো করি সেটাকে, সেখান থেকে কিন্তু আমরা এই ভিডিওগুলো পেতে পারি। আর এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা অনেক অনেক শিক্ষা লাভ করতে পারি। আপনাদের কাছে একটি লিঙ্ক যাবে আজকে বা কালকে, একটা গ্রুপের লিঙ্ক যাবে, আপনারা প্রত্যেকে ওই গ্রুপটায় জয়েন করবেন। আর বর্তমানে যে গ্রুপটায় আপনারা আছেন এই গ্রুপ থেকে আপনাদেরকে লেফট করে দেওয়া হবে। আর যে গ্রুপটা আপনারা জয়েন করবেন সেই গ্রুপটায় আপনারা এই ক্লাস রিলেটেড বা বাস্তু সম্বন্ধীয় টিপস বলুন বা নতুন নতুন রিসার্চ বলুন, জ্ঞান বলুন, সমস্ত কিছু সেখানে জানতে পারবেন। ওখানে কোনো টাকা পয়সা লাগে না, কিছুই লাগে না। ওখানে আপনাদের কেবল থাকতে হয় মাত্র, যে গ্রুপে আমি একটা যুক্ত হয়ে আছি। লাভের লাভ একটাই হয়, কিছু না কিছু পাওয়া যায়, যে পেতে চায় সে পেয়ে যায়, এই একটা বিষয় থাকে আমাদের গ্রুপে। তো আপনাদের কাছে বলার বিষয় এটি যে আপনারা চ্যানেলটা ফলো করুন, ভিডিওগুলো দেখতে থাকুন, প্রচুর জ্ঞানের জিনিস আছে, প্রচুর। যদি ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন ওখানে প্রচুর জ্ঞানের জিনিস পড়ে আছে, গিয়ে দেখুন, নোটস বানান, পড়াশোনা করুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এবং গ্রুপে থাকুন, সেখানেও অনেক রকম নোটস ইত্যাদি আপনারা এবার থেকে পাবেন, শুরু হবে সেগুলো, সবই পাবেন আপনারা। এমন কিছু জিনিস থাকবে না, মানে এমন কোনো প্রাচীন বিদ্যা থাকবে না যেটা আপনারা আমাদের সঙ্গে থেকে জানতে পারবেন না, বা যে বিষয়ে আপনারা সামান্যতম জ্ঞান অর্জন করতে পারবেন না। আমাদের প্রচেষ্টা সেখানেই যে ভারতীয় যত প্রাচীন বিদ্যা আছে, প্রাচীন সমস্ত রকম বৈশিষ্ট্য আমাদের ছিল, যার জন্য ভারত বিশ্ববিখ্যাত ছিল, বিশ্বগুরু ছিল, সেই সমস্ত বিদ্যা আমরা আহ, অধ্যয়ন করবো এবং আপনাদের অধ্যয়ন করাবো, এটাই আমাদের মূল লক্ষ্য। তো সুতরাং আশা করছি নিরাশ হবেনই না, নিরাশ হওয়ার কোনো জায়গাই নেই। সঙ্গে থাকলে কিছু না কিছু পেতেই থাকবেন, কিছু না কিছু জ্ঞানের জিনিস পেতে থাকবেন। আর যারা যারা অ্যাডভান্স করতে ইচ্ছুক, যারা অ্যাডভান্স করতে চান, তারা গ্রুপে একটা SMS করে দিন যে আমি অ্যাডভান্সে যুক্ত হতে চাই, অ্যাডভান্স কোর্স করতে চাই। কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী হোক আমি চাই না, জানতে হলে আমাকে পুরোটাই জানতে হবে, আমি সবটা জেনে কাজ করতে চাই। আমি বাস্তু ভিজিট কোথায় নাই বা করলাম, বা আমি এটাকে প্রফেশনালি নাই বা নিলাম, আমি নিজের জ্ঞানই বাড়াই, আমি নিজের বাড়িতেই কাজ করব। যদি এরকম কারো টেন্ডেন্সি থাকে, ইচ্ছে থাকে, তাহলে সেই গ্রুপে একটা SMS করুন, আমাদের টিম যোগাযোগ করে আপনাকে অ্যাডমিশন করিয়ে দেবে। আর যদি আর্থিক কারণে কেউ আটকে যান, সেটা তো একদম তুচ্ছ সামান্য কারণ মাত্র, ওটা কোনো ব্যাপারই না, ওটা কোনো কারণই হতে পারে না। কারণ সব রকম ব্যবস্থাই আমাদের এখান থেকে হয়, করানো হয়। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সেই জ্ঞান প্রদান করা, আর আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত সেই জ্ঞানটা গ্রহণ করা। তার মাঝখানে কেবলমাত্র অর্থ বাধা হয়ে দাঁড়াতে পারে না। তো আজকের জন্য এই পর্যন্তই আমাদের 3 দিনের ক্লাস। আমাদের যে যাত্রাপথ শুরু হয়েছিল 3 দিন আগে, আজকে তার অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি, এখানেই আমাদেরকে শেষ করতে হবে। তো মোটামুটি আমরা সবার কাছে আমার একটাই প্রশ্ন, যে ঠিকঠাক তো, মোটামুটি ভালো লেগেছে তো, কিছু পেয়েছি তো? হ্যাঁ স্যার।
অনেক স্যার, অনেক পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আশা করছি আপনাদের প্রত্যেকের সঙ্গেই আমার অ্যাডভান্স ক্লাসে দেখা হবে, কারণ জানার ইচ্ছে প্রত্যেকেরই থাকা উচিত। এখানে আমরা আমাদের এই ক্লাস শেষ করছি। দেখা হবে আগামী অ্যাডভান্স ক্লাসে। আমি চাইবো আপনারা প্রত্যেকেই আমার সঙ্গে অ্যাডভান্স ক্লাসে যুক্ত হন, কারণ আমি চাই না যে এইটুকু জ্ঞান নিয়ে আপনারা সীমাবদ্ধ থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। স্যার বলছিলাম ডিপ্রেশন জোন যেটা, ওটা হ্যাঁ। বাংলাটা কি স্যার? খুব ভবন বলা হয়। হ্যাঁ আচ্ছা, জায়গার নামটি, হ্যাঁ, জায়গার দিকটা আর নামটি, কি। জায়গার নামটি হচ্ছে পশ্চিম বায়ু। আচ্ছা। শুভরাত্রি সকলকে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। প্রত্যেকের সঙ্গে অ্যাডভান্সে দেখা হবে। প্রসেনজিৎ বাবু, অন্তিম মুহূর্তে আপনি কিছু বলতে চাইছেন, বলুন। আচ্ছা, বলতে চাইছেন না, ঠিক আছে।